গল্পের নাম সঙ্গীন হৃদয়ানুভূতি। সিজন 2। কলমে জান্নাতুল ফিরদৌস, মিথিলা। গল্পের সপ্তম পর্ব। অপেক্ষা করে যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে অপেক্ষাই শ্রেয়। সানশাইন। অরিন চুপ করে তাকিয়ে রৌদ্রের পানে। তার চোখে কেমন অন্যরকম ভালো লাগার ছাপ। সে মৃদু হেসে খানিকটা এগিয়ে এসে বলে, রাত তো অনেক হলো, আপনি খাবারটা খেয়ে নিন না। রৌদ্র সরু চোখে তাকিয়ে রইল কিয়তক্ষণ। পরক্ষণেই ঠোঁট কামড়ে ভাবল কিছু একটা। ভাবনা শেষ হতেই অরিনের হাতটা ধরে তাকে টেনে এনে বসিয়ে দেয় সোফায়। তারপর নিজেও বসে পড়ে তার পাশে। অরিন হতবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো? এভাবে এখানে বসালেন যে? রৌদ্র গা এলিয়ে বসে কোনরূপ ভনিতাবিহীন বলে, আমায় খাইয়ে দে সানশাইন। দেখতেই তো পাচ্ছিস আমার হাতে ব্যান্ডেজ করা। চট করে জিভে দাঁত কাটে অরিন। ঠিকই তো, মানুষটার হাতের অবস্থা তো একেবারেই নাজেহাল। কি করে খাবে সে? অরিন অপরাধীর ন্যায় মাথা নিচু রেখে বলল, সরি, আসলো আমি একদমই। তার কথার মাঝপথেই তার ঠোঁটের আগায় আঙুল চেপে ধরে রৌদ্র। খানিকটা গম্ভীর গলায় শুধায়, এখন আর কথা বলিস না। তাড়াতাড়ি খাইয়ে দে। অগত্যা অরিনও মাথা ঝাঁকায়। সে তড়িঘড়ি করে খাবারের প্লেট নিয়ে নেয় নিজের হাতে। অতঃপর যত্নের সাথে খাবার মাখিয়ে লোকমা তুলে ধরে রৌদ্রের সামনে। রৌদ্র এক পলক অরিনের দিকে তাকায়, আরেকবার তাকায় অরিনের হাতের দিকে। তারপর স্মিত হেসে মুখে তুলে নেয় খাবারটা। অরিন খাওয়াতে গিয়ে খানিকটা ইতস্তত করে, কেননা রৌদ্র প্রতিবার খাবারটা মুখে নিতে গিয়ে ইচ্ছে করে মৃদু কামড় বসাচ্ছে মেয়েটার চিকন আঙুলের ডগাগুলোয়। অরিন তৎক্ষণাৎ রৌদ্রের মুখ থেকে আঙুল ছাড়িয়ে সেদিকে তাকায়। দেখতে পায় আঙুলগুলো ইতোমধ্যেই কেমন লালচে হয়ে গেছে। মেয়েটা যেখানে করুণ চোখে তাকিয়ে রইল হাতের পানে, সেখানে ছেলেটার ভাবভঙ্গি দেখো। সে কেমন ভাবলেশহীন হয়ে আরামসে চিবুচ্ছে মুখের খাবারগুলো। ভাবটা এমন যে সে বুঝি নিতান্তই ভদ্রলোক। তা দেখে অরিনের মেজাজটা মুহূর্তেই চটে আসে। সে খানিকটা জোরালো কণ্ঠে বলে, ডাক্তার সাহেব, আপনি এভাবে কামড় দিচ্ছেন কেন? দেখুন, আপনাকে আমি ভাত খেতে বলেছি, আমার হাত নয়। ফট করে মুখের খাবার চিবানো থামিয়ে ফ্যালফ্যাল দৃষ্টি ফেলে রৌদ্র। চোখে মুখে কেমন মেকি হতবাকের ছাপ। সে সন্দিহান গলায় বলল, কি? আমি তোকে কামড়াচ্ছি মানে? ছি সানশাইন, অ্যাটলিস্ট এখন তুই আমায় এত বড় অপবাদ দিস না। আর একটু আগে এটা বলতি তখন না হয় মানতাম, কিন্তু এখন তো আর কামড়াচ্ছি না তোকে। অরিন লজ্জা পেল খানিকটা। মাথা নাড়িয়ে ছেলেটাকে শুধরে দিয়ে বলল, ধুর, কী সব নির্লজ্জ কথাবার্তা। আমি আবার কখন বললাম আমাকে অন্য কোথাও কামড়াচ্ছেন? আমি শুধু বলেছি আপনি কেন আমার আঙুলগুলো কামড়াচ্ছেন। রৌদ্র এবার সরু চোখে তাকায়। দুষ্ট হেসে বলে, ওহ, তাহলে তুই আঙুল কামড়ানোর কথা বলেছিলি। আর আমি তো ভেবেছি। চট করে তার মুখে খাবার ঠেলে দেয় অরিন। লোকটার এহেন কথাবার্তা যে কানে শোনা দেয়। রৌদ্র আর কিছু না বলে খাবারটা খেয়ে নিল। খাওয়া শেষে অরিন উঠতে নিলে বাদ সাধল সে। অরিন ঘাড় বাঁকিয়ে তাকায়। ইশারায় জিজ্ঞেস করে, কি হলো? জবাবে রৌদ্র বাঁকা হাসে। মেয়েটাকে আবারও বসিয়ে দেয় সোফায়। তারপর মেয়েটার ঝোলমাখা হাতটা এগিয়ে নিয়ে আসে নিজের কাছে। অরিন হতবিহ্বল চোখে রৌদ্রের কর্মকাণ্ডগুলো দেখে যাচ্ছে। অথচ রৌদ্রের সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই। সে টুপ করে মেয়েটার হাতের একটা আঙুল মুখে নিয়ে নেয়।
অতঃপর অরিনের দিকে তাকিয়ে থেকে মৃদুভাবে চুষে খেতে থাকে মেয়েটার চিকন আঙুলগুলো। এহেন স্পর্শে অরিন কেঁপে ওঠে। যথাসম্ভব বৃথা চেষ্টা চালায় নিজেকে ছাড়ানোর, কিন্তু তা আর হলো কই। রৌদ্র তো ব্যস্ত মেয়েটাকে পাগল করতে। অরিন ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। বহু কষ্টে থেমে থেমে বলে ওঠে, ডাক্তার সাহেব, ছাড়ুন। কে শোনে কার কথা? ছেলেটা ব্যস্ত নিজের উন্মাদনায়। খানিকক্ষণ বাদে রৌদ্র ছেড়ে দেয় অরিনের হাত। গলায় হালকা তৃপ্তির ঢেকুর তুলে বলে, অপচয় করা উচিত নয় সানশাইন, বুঝলি? তড়িৎ মাথা ঝাঁকায় অরিন। হাতটা বুকের কাছে নিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে অনবরত। সেদিকে তাকিয়ে রৌদ্র দুষ্টু কণ্ঠে বলল, কি হয়েছে সানশাইন? এনি প্রবলেম? অরিন চোখ মেলে কপট রাগী ভাব নিয়ে বলে, আপনি বড্ড খারাপ ডাক্তার সাহেব। তীক্ষ্ণ দৃষ্টি ফেলল রৌদ্র। হাসল ঠোঁট পিষে। ভরাট কণ্ঠে ভ্রুক্ষেপহীন হয়ে জবাব দিল, কিছু না করতেই খারাপ হয়ে গেলাম? এই বলে সে আরেকটু এগিয়ে আসে মেয়েটার দিকে। গলা নামিয়ে নিচু কণ্ঠে বলে, কিছু করলে তখন কি বলবি সানশাইন? আচমকা এহেন লাগামহীন কথায় নিঃশ্বাস ফেলতে ভুলে যায় অরিন। চোখ দুটো এই বুঝি কোঠর ছাড়িয়ে বেরিয়ে আসবে তার। চোখের পলকও কেমন নিজস্ব কায়দা ভুলে গেল ঝাপটে পড়ার। রৌদ্র মুচকি হেসে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। বিছানার কাছে যেতে যেতে অরিনের উদ্দেশ্যে বলে ওঠে, নিঃশ্বাস ফেল জানবাচ্চা। কথাটা কর্ণগোচর হওয়া মাত্র আটকে রাখা নিঃশ্বাসটুকু ছেড়ে দেয় অরিন। ইতোমধ্যেই মেয়েটা লজ্জায় কুপোকাত। গাল দুটোয় কেউ বুঝি লাল রং ঘষে দিয়েছে খানিকটা। সে মাথা নিচু করে উঠে যায় ওয়াশরুমের দিকে। তারপর চটজলদি ওয়াশরুমে ঢুকে দরজাটা লাগিয়ে দেয় ভেতর থেকে। ওয়াশরুমের দরজায় পিঠ ঠেকিয়ে দুহাতে মুখটা ঢেকে নেয় অরিন। ইশকি লজ্জাটাই না পেল সে। লোকটা ইদানিং এত লজ্জা দেয়। এদিকে অরিনের যাওয়ার পথে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে রৌদ্র। মেয়েটা সামনে থাকলে কি জানি তার কি হয়। মুখটা বুঝি আপনা আপনি ছুটে চলে তার। অবশ্য এতেও বেশ ভালো হয় বইকি। কেননা মেয়েটার ওই লজ্জামাখা মুখটা দেখতে যে তারও বেশ ভালো লাগে। তাই তো ইচ্ছে করেই এমন উল্টোপাল্টা কথা বলে মেয়েটাকে অহেতুক লজ্জায় ফেলে সে। বেশ কিছুক্ষণ হয়ে যাবার পরও অরিনকে বেরোতে না দেখে ভ্রু গোটায় রৌদ্র। সে জোরালো কদমে এগিয়ে আসে ওয়াশরুমের কাছে। দরজায় কড়া নেড়ে বলে ওঠে, সানশাইন, একটা বালিশ দিব কি? ঘুমুতে কষ্ট হলে একটা কাঁথাও দিয়ে দিই? কথাটা শেষ হবার পর হয়তো সেকেন্ড খানিক সময় পেরুল। তারপর পরই দরজা খুলে বেরিয়ে আসে অরিন। চোখ দুটো তার বিস্ময় চড়ক গাছ। সে বিস্ময় ভরা কণ্ঠে বলল, ওয়াশরুমে কি কেউ ঘুমাতে যায় ডাক্তার সাহেব? তার ওপর আপনি আমাকে বালিশ আর কাঁথা নিতে বলছেন? রৌদ্র হেয়ালি ছেড়ে জবাব দেয়, অন্য কেউ কি করে তা জানি না, কিন্তু ওয়াশরুমে তোর সময়ের পরিধি দেখে আমার এমনটাই মনে হলো। অরিন এবার গাল ফুলায়। এতক্ষণে সবটা বোধগম্য হল তার। লোকটা যে তার মজা উড়াচ্ছে তা আর বুঝতে বাকি নেই এখন। সে রৌদ্রকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে রৌদ্র তার এক হাত পেছনে থেকে চেপে ধরে। সহসা পা দুটো থমকে দাঁড়ায় অরিনের।
তবুও মেয়েটা পেছনে না তাকিয়ে কপট অভিমান নিয়ে সামনে তাকিয়ে রইল। রৌদ্র বেশ বুঝল অভিমানিনীর অভিমান। সে ঠান্ডা গলায় বলল, পাখি রাগ করেছে? এহেন মিষ্টি কথায় রাগ বুঝি গলে পানি অরিনের। তবুও বাইরে থেকে নিজের কপট রাগী ভাব টেনে মুখ ফুলিয়ে রইল সে। রৌদ্র এবার আর কিছু না বলে অরিনকে পাজা কোলে তুলে নেয়। অরিন ভড়কে যায়। হপ করে চেপে ধরে রৌদ্রের কাঁধ। গলায় ঝাঁঝ এনে বলে ওঠে, আমায় কোলে নিলেন কেন? নামান বলছি। রৌদ্র স্মিত হাসল। অরিনকে বিছানার কাছে নিয়ে যেতে যেতে বলল, আমার বউকে আমি কোলে নিয়েছি, তাতে আপনার কি? অগত্যা এমন কথায় চুপ করে গেল অরিন। চোখে মুখে তার লেপ্টে গেল একরাশ ভালো লাগার ছাপ। বুকটায় ছেয়ে গেল এক নাম না জানা প্রশান্তি। অরিন অনিমেষ চোখে তাকিয়ে রইল রৌদ্রের পানে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি তার। রৌদ্র তাকে সযত্নে খাটে বসায়। মাথার পাশের বালিশগুলো ঠিকঠাক করে দিয়ে নিজেও শুয়ে পড়ে বিছানায়। তারপর হাত বাড়িয়ে আলতো করে অরিনের হাতের কনুই ধরে তাকে নিজের বুকের ওপর আছড়ে ফেলে এক প্রকার। অরিন হকচকিয়ে ওঠে খানিকটা। কিছু বলতে যাবে তার আগেই কানে আসে রৌদ্রের ভরাট কণ্ঠ, চুপচাপ ঘুমিয়ে পড় সানশাইন। অরিন কিছুটা ইতস্তত করল। রৌদ্রের বুকে থেকে হাঁসফাঁস করতে করতে বলল, কিন্তু এভাবে? রৌদ্র ভ্রুকুটি করে তাকায় মেয়েটার দিকে। কণ্ঠে একরাশ অধিকারবোধ ঢেলে বলে, বউ তুই আমার। এতদিন না হয় সম্পর্কের বৈধতা ছিল না বিধায় দূরে সরে থাকতি, কিন্তু এখন কোনো উদ্দেশ্যে দূরে থাকবি শুনি? চুপচাপ আমার বুকে ঘাপটি মেরে পড়ে থাকবি। এখন থেকেই অভ্যাস গড়ে তোলো সানশাইন। হতবুদ্ধির ন্যায় মাথা দোলায় অরিন। রৌদ্র মুচকি হাসল। মেয়েটার চিবুকে আলতো করে চুমু বসিয়ে দিল চোখের পলকে। তারপর আবারও অরিনকে বুকে চেপে চোখ বন্ধ করে নেয় রৌদ্র। অরিনও বা এখন আর কি করবে? সেও খানিকক্ষণ দোনমনো করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ল নিজও অজান্তে। প্রায় অনেকটা সময় পেরিয়ে যাবার পর অরিনের কোনরূপ সারা শব্দ না পেয়ে রৌদ্র ধীরে ধীরে নিজের বুকের কাছে লেপ্টে থাকা অষ্টাদশীর পানে তাকায়। কিয়তক্ষণ মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল মেয়েটার দিকে। তারপর মুচকি হেসে অরিনের গালে আলতো হাত রেখে নমনীয় কণ্ঠে বলল, অবশেষে তুই আমার হলি সানশাইন। রাতের বিদঘুটে অন্ধকার ঠেলে ধরণীতে নতুন সকালের আগমন ঘটেছে বেশ কিছুক্ষণ আগে। সকালের নরম রোদ ঘরের জানালার ওপর পড়ে থাকা পাতলা ফিনফিনে পর্দাগুলোকে ভেদ করে ভেতরে আসার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যেন। কিন্তু সুযোগের অভাবে তারা বুঝি আটকে রইল নিজের মতো। পিটপিট করে চোখ মেলে অরিন। নিঃশ্বাস নিতেও বুঝি বেশ বেগ পোহাতে হচ্ছে তার। সে ধীরে ধীরে চোখ তুলে তাকায় আশেপাশে। পরক্ষণেই নিজেকে রৌদ্রের বুকে গুটিসুটি মেরে পড়ে থাকতে দেখে ভরকায় সে। সরতে যাবে, তখনই সে আরেক দফা আটকে পড়ল রৌদ্রের বাহুডোরে। ছেলেটা কেমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে। ভাব এমন খানিকটা ঢিল পেলেই বুঝি মেয়েটা হারিয়ে যাবে তার থেকে। রৌদ্রের এহেন পাগলামি দেখে মৃদু হাসল অরিন। সে শান্ত দৃষ্টি ফেলে রৌদ্রের ঘুমন্ত মায়াবী মুখপানে। ইস্কি স্নিগ্ধ মুখটা। ঘুমিয়ে থাকলে মানুষটাকে কি নিষ্পাপটাই লাগে, অথচ জেগে থাকলে বাব্বা! সারাক্ষণই বুঝি এটা সেটা বলে তাকে লজ্জায় ফেলার পায়তারা খোঁজে। মনে মনে কথাগুলো ভেবে হালকা হাসল অরিন। তার এ মুহূর্তে ইচ্ছে করছে লোকটার থুতনিতে থাকা গাঢ় কালো তিলটাকে একটুখানি ছুঁয়ে দিতে, একটুখানি হাত বুলিয়ে দিতে মানুষটার পুরো মুখ জুড়ে। যেই ভাবনা সেই কাজ। অরিন ধীরে ধীরে নিজের হাতটা এগিয়ে আনে রৌদ্রের থুতনির কাছে। তারপর আলতো হাতে ছুঁয়ে দেয় রৌদ্রের থুতনিতে থাকা কালো কুচকুচে তিলটা। পরক্ষণেই আবার কি মনে করে রৌদ্রের ঠোঁটের ওপর হাত বুলিয়ে দিল সে। না, এতেও বুঝি মন ভরল না তার।
কেন যেন তার এ মুহূর্তে ইচ্ছে করছে লোকটার গালে আলতো করে একটা চুমু খাওয়ার। মানুষটা জেগে থাকলে চুমু খাওয়া তো দূর, তার দিকে সামান্য একটু তাকিয়ে থাকাও দায়। কখন না জানি কি বলে লজ্জা দিয়ে বসে। তাছাড়া লোকটা তো এখন ঘুমাচ্ছে। এখন যদি সে তাকে দু একটা চুমু খেয়েও ফেলে, লোকটা কি তা থোড়াই টের পাবে? অরিন এবার মনস্থির করল নিজের কার্যসিদ্ধি করার। সে ধীরে ধীরে নিজের হাতটা রৌদ্রের মুখের সামনে এনে নাড়াচাড়া করল কয়েকবার। রৌদ্রের কোনরূপ নাড়াচাড়া না পেয়ে সে এবার নিশ্চিত হল রৌদ্র আসলেই ঘুমাচ্ছে। অরিন নিঃশব্দে ঠোঁট এগিয়ে আনে রৌদ্রের থুতনি বরাবর। কালবিলম্বহীন টুপ করে রৌদ্রের থুতনিতে একটা চুমু বসিয়ে দেয় সে। তারপর ঠোঁট ছুঁয়ে দেয় রৌদ্রের খোঁচা খোঁচা দাড়িতে আবৃত কপোলদ্বয়ে। এইটুকু কাজ শেষেই অরিনের মুখে খেলে যায় রাজ্যের হাসি। মনে হচ্ছে কোনো এক রাজ্য বুঝি একাই জয় করে এসেছে সে। অরিন আরও কিছুক্ষণ রৌদ্রের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে উঠে বসে শোয়া ছেড়ে। নিজের কোমরের ওপর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখা রৌদ্রের হাত দুটো আস্তে করে সরিয়ে দেয় সে। তারপর উঠে চলে যায় ওয়াশরুমে। অন্যদিকে তার চলে যাবার আভাস পেতেই চোখ বন্ধ রেখে মুচকি হাসল রৌদ্র। হাত বাড়িয়ে নিজের গালদুটোতে হাত বুলাল কিছুক্ষণ। এতক্ষণ মেয়েটার কর্মকাণ্ড সবটাই টের পেয়েছে সে। তবুও রৌদ্র চোখ খোলেনি। মেয়েটাকে করতে দিল তার কাজ। কেননা রৌদ্র তো জানে সে যদি তখন চোখ মেলে তাকাত তাহলে নির্ঘাত মেয়েটা লজ্জায় কুণ্ঠা যেত। হয়তো লজ্জার তোড়ে ছুটে পালাত এখান থেকে। আর রৌদ্র যে সেটা একেবারে চায়নি। যাক, অবশেষে সকালটা তার সানশাইনের আদর পেয়েই শুরু হল। বিষয়টা কিন্তু মন্দ লাগছে না। সকাল 6:30। দরজায় একের পর এক কড়া নাড়ানোর শব্দ হচ্ছে। অরিনটা তো মাত্রই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরুল। রৌদ্র তাকে দেখে এমন একটা ভাব নিল না, যেন সে মাত্রই উঠল ঘুম ছেড়ে। অরিন দরজার দিকে এগোতে যাবে তার আগেই বাদ সাধল রৌদ্র। চোখে আঙুল বুলিয়ে মেকি ভাব নিয়ে হামি টেনে বলল, থাক, তোর যেতে হবে না, আমি দেখছি। মাথা কাত করে অরিন। হাতের টাওয়েলটা দিয়ে মুখটা মুছে নিয়ে সোফায় বসল মেয়েটা। রৌদ্র দরজা খুলে দেয়। তখনই দরজার সামনে দাঁড়ানো অনিক ফটফট কণ্ঠে বলে, ভাইয়া, বনু কই? ও তো ওর রুমে। কথাটা শেষও করতে পারল না বেচারা। রৌদ্র দরজা ছেড়ে সরে আসতেই তার নজর পড়ল সোফায় বসে থাকা বনুর ওপর। সে একবার সরু চোখ বনুর দিকে তো আরেকবার রৌদ্রের দিকে ফেলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তা দেখে অরিনটা বুঝি আরেক ধাপ লজ্জায় পড়ল। সে কিছুটা দোনমনো করতে করতে ঘাড়ে হাত বুলাল। পরক্ষণেই কিছু না বলে মাথা নিচু রেখে এক প্রকার হন্তদন্ত হয়ে ছুটে পালাল রুম ছেড়ে। এবার অনিক এক কদম এগিয়ে আসে রৌদ্রের নিকট। বলে, ভাইয়া তুমি। তার কথার মাঝেই বাদ সাধল রৌদ্র। নিজে থেকেই বলে উঠল, বেশি ভাবতে হবে না। ওসব কিছুই হয়নি যেসব তুই ভাবছিস। অগত্যা এমন কথায় থতমত খেয়ে যায় অনিক। মাথার পেছনে চুলকে বলতে থাকে, মানে? তারপরও এখন না হয় একটু ধৈর্য ধরো। না হলে তো দেখা যাবে পরিবার মানার আগেই আমি মামাচাচা হয়ে যাচ্ছি। ঠোঁট কামড়ে অন্যদিক ফিরে মুচকি হাসল রৌদ্র। পরক্ষণেই সেই হাসি মিলিয়ে দিয়ে হালকা গলা খাকারি দিয়ে বলল, খুব একটা ভুল বলিসনি। শুধুমাত্র পরিবারের জন্যই আটকে আছি। না হলে অচিরেই তোকে মামা বানিয়ে দিতাম। কথাটা বলেই প্রস্থান ঘটায় রৌদ্র। আর পেছনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল অনিক বেচারা। বেলা বাজে 11টা। রৌদ্রের গাড়ি মাত্রই এসে ঢুকল এহসান বাড়ির আঙিনায়। গাড়ি থামতেই অরিন রীতিমতো ছুটে আসে বাড়ির ভেতর। তার অমন ছোটাছুটি দেখে পেছনে থেকে একযোগে রৌদ্র আর অনিক বলে ওঠে, পড়ে যাবি জান বাচ্চা। আস্তে যা বনু। পরপর একই সময়ে কথাগুলো বলায় রৌদ্র আর অনিক একবার নিজেদের মুখ চাওয়াচাওয়ি করল।
পরক্ষণেই দুজনেই আলতো হেসে গাড়ি থেকে নেমে পড়ে। অরিন ভেতরে আসতেই সামনে পড়ে কবির সাহেব। তাকে দেখে অরিন থেমে যায় সাথে সাথে। কবির সাহেব অরিনকে দেখে এগিয়ে আসেন গম্ভীর মুখে। তারপর অরিনের মাথায় আলতো হাত রেখে নমনীয় কণ্ঠে বললেন, আসতে কোনো অসুবিধে হয়নি তো মামুনি? অরিন মাথা তোলে। বড় আব্বুর দিকে তাকিয়ে একগাল ভর্তি হাসি দিয়ে বলে, উহুম, একদমই কোনো অসুবিধে হয়নি। কবির সাহেব মেয়েটার কথায় মুচকি হাসলেন। তারপর ঘাড় কাত করে বললেন, ঠিক আছে, তুমি তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নাও। আমরা দুপুরের দিকে বেরোবো কেমন? আচ্ছা, বলেই সেখান থেকে চলে আসে অরিন। তার যাওয়ার পথে একদৃষ্টিতে কিয়তক্ষণ তাকিয়ে রইলেন কবির সাহেব। মনে মনে কিছু একটা ভেবে হুট করেই দীর্ঘনিশ্বাস ফেললেন তিনি। কয়েক পা এগোতেই দেখতে পান, অনিক আর রৌদ্র হাসতে হাসতে বাড়িতে ঢুকছে। কবির সাহেব তাদেরকে দেখেই মুখাবয়ব বরাবরের মতো গম্ভীর করলেন। ছেলে দুটোর দিকে তাকিয়ে থেকে প্রশ্ন ছুড়লেন, কোথায় ছিলে রাতে? সহসা থমকে দাঁড়ায় রৌদ্র আর অনিক। রৌদ্র মুখভঙ্গি গম্ভীর রাখলেও অনিক যে তা কিছুতেই পারছে না। আর পারবেই বা কিভাবে? তার বরাব্বু যে যথেষ্ট বিচক্ষণ। এক চুটকিতেই ধরে ফেলতে পারে কোনোটা সত্য আর কোনোটা মিথ্যা। ছেলে দুটোকে চুপ করে থাকতে দেখে কবির সাহেব আবারও বললেন, কথা কানে যায়নি? মুখ খুলল রৌদ্র। নির্ভয় বলল, চাচ্চুকে তো বলেই দিয়েছিলাম। রাতে বৃষ্টি বেশি হওয়ায় আমরা হাইওয়ের একটা রেস্টুরেন্টে থেকেছি। কবির সাহেব কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন রৌদ্রের পানে। তার এমন দৃষ্টি দেখে শুষ্ক ঢোক গিলল অনিক। কপালে ইতোমধ্যেই এসে দলা পাকিয়েছে বিন্দু বিন্দু ঘাম। কবির সাহেব আর চোখে খেয়াল করলেন সবটা। তারপর গম্ভীর গলায় শুধালেন, তুমি এত ঘামছ কেন? আর এত ভয়ই বা পাচ্ছ কেন? তৎক্ষণাৎ হকচকিয়ে ওঠে অনিক। দৃষ্টি এলোমেলো করে জিজ্ঞেস করে, জি, বলেছি, এত ভয় পাচ্ছ কেন? অনিক সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে না জানায়। বলে, না না, ভয়ের কি আছে? আসলো একটু ক্লান্ত লাগছে বরাব্বু। আমি উপর যাই কেমন? বলেই সে এক প্রকার ছুটে পালায় বরাব্বুর সামনে থেকে। আর রৌদ্র, সে এখনো নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বাবার সামনে। খানিকক্ষণ বাদে নিজ থেকে বলে ওঠে, আব্বু, আর কিছু বলবে? কবির সাহেব এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের দিকে। হুট করে বলে বসলেন, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? চট করে বুকটায় হালকা মোচড় অনুভব হয় রৌদ্রের। অথচ বাইরে থেকে ভাবভঙ্গি একেবারেই শান্ত তার। সে সময় নিয়ে বলল, না আব্বু, তেমন কিছুই লুকেচ্ছি না। কবির সাহেব আর কিছু বললেন না। কিয়তক্ষণ ছেলের দিকে তাকিয়ে চলে গেলেন বাড়ির বাইরে। রৌদ্র সেদিকে তাকিয়ে মনে মনে বলল, ক্ষমা করে দিও আব্বু। আমি এখন চাইলেও তোমায় সবটা বোঝাতে পারব না। আর যেটা লুকাচ্ছি, সেটা পরিবারের ভালোর জন্যই লুকাচ্ছি। ছোট বু, ও ছোট বু, বলি তাড়াতাড়ি আসো না। সবাইকে শাড়ি পরিয়ে দিয়েছি, এবার কেবল তুমি আছো। রাইসা বেগমের একের পর এক হাঁক ছোড়ায় তড়িঘড়ি করে ছুটে আসলোয়ান মাইমুনা বেগম। এসেই দেখতে পেলেন, ছোট জায়ের কপট অভিমানী মুখখানা। তিনি আলতো হেসে রাগ ভাঙানোর জন্য বললেন, সরি ছোট, আসলো মেয়ে দুটোর এটা সেটা রেডি করতে করতেই এতটা লেট হয়ে গেল রে। তুই আয় না, এখনই পরিয়ে দে শাড়িটা। ফিক করে হেসে ওঠেন রাইসা বেগম।
মাইমুনা বেগমের হাত থেকে শাড়িটা নিয়ে ভাঁজ খুলতে খুলতে বললেন, তুমিও না ছোট বউ? আচ্ছা বাদ দাও, আর সরি বলতে হবে না। হ্যাঁ রে, তোদের হলো? ঘরে ঢুকে কথাটা বলে ওঠেন জুবাইদা বেগম। মাইমুনা বেগম পরপর বললেন, এই তো শেষের পথে। পরপর 4টে গাড়ি ভর্তি হল বাড়ির মানুষ আর মেহমান মিলিয়ে। সবগুলোই ইতোমধ্যে রওনা দিয়েছে রেহানদের বাড়ির উদ্দেশ্যে। যেতেও অবশ্য খুব একটা সময় লাগবে না। জ্যাম না থাকলে এই তো 1 ঘন্টার মতো লাগবে। রৌদ্রের মেজাজটা চটে আছে বেশ। অরিনটা তাকে ফাঁকি দিয়ে বাবা চাচাদের সাথে চলে গিয়েছে। এই নিয়ে মনটা তার বিষিয়ে আছে খানিকটা। এই তো অনিক যখন রওনা দেবার আগে তাকে কি যেন একটা বলেছিল, প্রত্যুত্তরে রৌদ্র তো ভালোভাবে উত্তর দিলই না, বরং আরও কিছুটা তেজ নিয়ে খেকিয়ে উঠেছিল অনিক বেচারার সাথে। অনিকও অবস্থা বেগতিক দেখে রৌদ্রকে আর ঘাটল না। চলে গেল গাড়ি নিয়ে। রৌদ্র ফুলস্পিডে গাড়ি ড্রাইভ করছে। কপাল কুঁচকে বিড়বিড় করে বলে, বিয়ে হয়েছে মাত্র 2 দিন হল, আর এখনই কেমন বর ফেলে ধেই ধেই করে নেচে কুদে চলে গেল। যত্ত সব, একবার শুধু হাতের কাছে পাই। শারীরিকভাবে গাড়িগুলো এসে থামে রেহানদের বাড়ির সামনে। ধীরে ধীরে গাড়ি থেকে নেমে আসে এহসান বাড়ির সদস্যরা। তাদের দেখতে পেয়েই রেহান এবং তার বাবা, মামা, চাচারা এগিয়ে আসেন। কবির সাহেব এবং তার ভাইয়েরা কুশলাদি বিনিময় শেষে চলে গেলেন বাড়ির ভেতরে। বাড়ির মহিলা এবং ছেলেমেয়েরা সবাই ধীরেসুস্থে ভেতরে আসেন একে একে। রেহান গেটের সামনে দাঁড়িয়ে একে একে সকলের সঙ্গে কুশলাদি বিনিময় করে। পরক্ষণেই অরিনকে দেখতে পেয়ে গালভর্তি হাসি টেনে বলে ওঠে, আসসালামু আলাইকুম ভা। ও সরি, শালিকা, কেমন আছো তুমি? অরিন প্রথম কথাটায় লজ্জা পেল খানিকটা। মাথা নিচু রেখে নিচু গলায় বলল, ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? রুহিপু কেমন আছে? আলহামদুলিল্লাহ, অল গুড। কথাটা শেষ করে একবার আর চোখে পেছনে তাকায় রেহান। দেখতে পায় অদূরেই দুহাত বুকের কাছে বেঁধে ভাবলেশহীন ভঙ্গিতে এদিকেই তাকিয়ে আছে রৌদ্র। রেহান দুষ্ট হাসে। অরিনকে জিজ্ঞেস করে, রোদ কই অরি? ওকে যে দেখতে পাচ্ছি না। সহসা হাসি মুখটা থমথমে হয়ে আসে মেয়েটার। এখন এ কথার কি উত্তর দেব সে? সে নিজেই তো এক প্রকার পালিয়ে এসেছে রৌদ্রের কাছ থেকে। অরিন মুখে আধার নামিয়ে বলে, আসলো ভাইয়া। এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে যা। অরিনের কথার পিঠে পেছনে থেকে গম্ভীর গলায় কথাটা বলে থামল রৌদ্র। অরিন একবার আর চোখে খেয়াল করল রৌদ্রকে। পরক্ষণেই চোখ আটকে গেল তার। রৌদ্রের পরনের গাঢ় নীল রঙা সিম্পল পাঞ্জাবিটা আজকে নজর কাড়ছে তার। পাঞ্জাবির হাতাগুলো বরাবরের ন্যায় খানিকটা উপরের দিকে গোটানো। বাম হাতে শোভা পাচ্ছে ঘড়ি, চুলগুলো জেল দিয়ে পেছনে দিকে ঠেলে রাখা। তবুও গুটিকয়েক অবাধ্য চুল কপালে এসে আছড়ে পড়ছে। অরিন অনিমেষ চোখে তাকিয়ে রইল রৌদ্রের পানে। তা দেখে রেহান দুষ্ট হাসল। গলা খাকারি দিয়ে বলে উঠল, উহুম উহুম, বলছি দেখা শেষ হলে এবার না হয় ভেতরে আসা যাক। তড়িৎ নিজের দৃষ্টি সরায় অরিন। যা, আবারও এমন ভ্যাবলার মতো তাকিয়ে রইল সে। আহা, মানুষগুলো এখন কি ভাবল তার বিষয়ে। অরিন চটজলদি সেখান থেকে প্রস্থান ঘটায়। রৌদ্র তার যাওয়ার পথে তাকিয়ে থেকে মুচকি হাসল। পরক্ষণেই রেহানের দিকে তাকিয়ে বলল, দাঁত বন্ধ কর। তৎক্ষণাৎ হাসি মুখটা থতমত খেয়ে যায় রেহান। সে কপাল কুঁচকে বলে ওঠে,
এখন আমি হাসলেও দোষ? তারপর ফিসফিস করে ফের বলে, আর তুই যে এদিকে চুপিসারে বিয়েশাদি করে ফেলেছিস সেটার কি হবে? রৌদ্র সঙ্গে সঙ্গে রেহানের দিকে তাকায় কটমট চোখে, গম্ভীর গলায় বলে, তো এখন কি এই নিয়ে ঢোল পেটাবি? সহসা জিভে দাঁত কাটে, গালে হাত দিয়ে তওবা করার ন্যায় বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ। আমি আবার কখন এটা বললাম? আমি কি একবারও বলেছি কাউকে যে আমার বেস্ট ফ্রেন্ড কম সম্বন্ধী বিয়ে করে ফেলেছে চুপি চুপি? কই বলেছি কাউকে? ফোঁস করে নিঃশ্বাস ফেলে রৌদ্র, না, এই ছেলেকে কিছু বলেও লাভ নেই। এই যে একটা কথা পেলে এমন করবে এটাই স্বাভাবিক। রৌদ্র এবার রেহানের পিঠ বরাবর সজোরে চাপড় মেরে বলল, চলেন দুলাভাই, ভেতরে চলেন। হালকা ব্যথায় চোখমুখ কুঁচকে ফেলে রেহান, পিঠে হাত বুলিয়ে আর্তনাদ করে বলে ওঠে, শালা। কথায় কথায় নিজের মুখের চাইতে হাত বেশি নড়ে কেন তোর? রৌদ্র ভ্রুক্ষেপহীন হয়ে জবাব দিল, উহুম, এইটা শালা না সম্বন্ধী হবে বুঝলি? রুহি আপু। এক প্রকার ছুটে এসে পেছনে থেকে রুহির কোমর ঝাপটে ধরে ছোট্ট পুতুল। রুহি হঠাৎ তাল সামলাতে না পেরে খানিকটা ঝুঁকে পড়ে সামনের দিকে। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে পেছনে ফিরে সে দুহাতে আগলে ধরে ছোট্ট পুতুলকে। ভাইয়ের ফোলা ফোলা গাল দুটোতে আলতো করে চুমু বসিয়ে জিজ্ঞেস করে, আমার পুতুলটা কেমন আছে? পুতুল মাথা নাড়ায়, দাঁত বের করে হেসে ওঠে বলতে থাকে, হুম ভালো। তুমি যেহেতু নেই সেহেতু আরও ভালো আছি। রুহি ভ্রুকুচকায়, পুতুলের দিকে সরু দৃষ্টি ফেলে তাকিয়ে রইল কিয়তক্ষণ। তারপর কি মনে করে যেন ফিক করে হেসে দেয় মেয়েটা। পুতুলের বা গালটা আরেকটু টেনে দিয়ে বলে, তাই না? তার মানে তুই আমাকে একটুও মিস করিসনি? উহুম, একটুও না। তাহলে তোর চোখে পানি কেন পুতুল? এইটুকুন পুতুলটাও তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে নেয় রুহির সামনে থেকে। আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে কপট ভাব নিয়ে বলে, কই পানি? কী সব বলো তুমি? আমার মতো এত বড় একটা ছেলের চোখে পানি আসবে কেন? রুহি ভেজা চোখে হাসল। পুতুলের মুখটা নিজের দিকে ফিরিয়ে আলতো করে চুমু খেল ছেলেটার ললাটে। হালকা নাক টেনে বলে ওঠে, পুতুল সোনা খুব বড় হয়ে গেছে। কি সুন্দর কথা ঘোরাতে শিখে গেল। এখন কি শুধু ওর সাথেই কথা বলবে রুহিপু? আমাদের সাথে কথা বলবে না? দরজার কাছে দাঁড়িয়ে মেকি গাল ফুলিয়ে কথাগুলো বলে ওঠে আহি মাহি। তাদের দেখে রুহি ছুটে আসে পুতুলকে ছেড়ে। আহি মাহিকে জড়িয়ে ধরে প্রাণভরে নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ। তারপর তাদেরকে ছেড়ে দিয়ে বলে, কেমন আছিস তোরা? বাড়ির সবাই কোথায়? এই তো ড্রয়িং রুমেই আছে। তুমি পুরোপুরি রেডি হয়েছ? হলে চলো নিচে, দেখা করবে সবার সঙ্গে। রুহি মাথা নাড়ে। আহি মাহির হাত ধরে এগিয়ে যায় সিঁড়ির দিকে। সরু দৃষ্টি ড্রয়িং রুমে বুলাতেই বুকটায় একরাশ প্রশান্তির ঢেউ খেলে তার। ড্রয়িং রুম জুড়ে তার পুরো পরিবার কি সুন্দর হেসে খেলে কথা বলছে সবার সঙ্গে। রুহি অধৈর্য হয়ে ছুটে আসলো এক প্রকার। কবির সাহেব গম্ভীর মুখে হাসছিলেন মৃদু। হঠাৎ তার দৃষ্টি সিঁড়ির দিকে পড়তেই তিনি দেখতে পান মেয়েটা তার কেমন ছুটে আসছে এদিকে। কবির সাহেব বসা ছেড়ে উঠে দাঁড়ায়। সঙ্গে তার ভাইয়েরাও উঠে দাঁড়ায় তৎক্ষণাৎ। মিনিটের ব্যবধানে রুহি ছুটে এসে ঝাপটে ধরে তার বাবাকে। কবির সাহেব আলতো হাতে মেয়েকে আগলে নেন বাহুডোরে। এদিকে নতুন বউয়ের এমন কাণ্ডে সকলেই খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। কিন্তু পরক্ষণেই রেহানের বাবা এসে মুচকি হেসে সকলের উদ্দেশ্যে বললেন, দুটো দিন পরিবারকে ছেড়ে থেকেছে তো,
তাই হয়তো বৌমা তার পরিবারকে মিস করেছে বেশ। উপস্থিত সকলে এবার নিজেদের দৃষ্টিভঙ্গি বদলায়। উৎসুক চোখে তাকিয়ে রইল রুহি এবং তার পরিবারের মিলনায়তনে। প্রায় মিনিট খানেক পর রুহি ধীরে ধীরে বাবার বুক হতে মুখ তোলে। ছলছল নয়ন বাবার দিকে তাক করে মোটা হয়ে আসা কণ্ঠে বলে, কেমন আছো আব্বু? কবির সাহেব আলতো হাসলেন মেয়ের কথায়। হাত বাড়িয়ে মেয়ের মাথায় রেখে নরম সুরে শুধালেন, আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো মা? রুহি ভেজা চোখে মাথা নাড়িয়ে সাই জানায়। তারপর সে বাবাকে ছেড়ে দিয়ে চাচাদের কাছে যায়। একে একে সকলকে জড়িয়ে ধরে সে কি কান্না মেয়েটার। জুবাইদা বেগম এতক্ষণ দূরে দাঁড়িয়ে মেয়ের কাণ্ড দেখছিলেন। চোখ তার ইতোমধ্যেই জলে টইটম্বুর। তিনি তো এমনিতেই নরম মনের মানুষ কিনা। রুহি এবার সকলকে ছেড়ে দিয়ে মায়ের দিকে ফিরল। কাঁদতে কাঁদতে যাচ্ছে তাই অবস্থা মেয়েটার। মুখের হালকা মেকআপও যেন ইতোমধ্যেই ধুয়ে মুছে গিয়েছে সবটা। রুহি ধীর কদমে এগিয়ে আসে মায়ের কাছে। তারপর আর কি? আবারও জড়িয়ে ধরে মাকে। মায়ের বুকে মুখ গুজে সন্তর্পণে কাঁদছে মেয়েটা। ভাব এমন, এই বুকটায় মিশে থাকা ঘ্রাণটা না জানি কতকাল ধরে নিতে পারেনি সে। জুবাইদা বেগম মেয়েকে জড়িয়ে রেখে আলতো করে হাত বুলালেন মেয়ের পিঠে। নিজেকে বারবার শক্ত রাখছেন তিনি। শত হলেও বেয়াই বাড়ি এসে অন্তত কাঁদা যায় না। তা না হলে লোকে কি বলবে? কিছুক্ষণ পর রুহির কান্না থামল। সে মায়ের বুক থেকে মাথা উঠিয়ে নাক টানল খানিকটা। তারপর জিজ্ঞেস করল, ভাইয়ারা কোথায়? জুবাইদা বেগম মেয়ের কথায় জবাব দিবেন তার আগেই তার দৃষ্টি পড়ে কিছুটা দূরে বুকের কাছে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা রৌদ্রের পানে। দৃষ্টি তার এদিকেই নিবন্ধ। তার পাশেই দাঁড়ানো রেহান আর অনিক। জুবাইদা বেগম রুহিকে পেছনে ইশারা করে বললেন, ওই যে তোর ভাইয়েরা। রুহিও তৎক্ষণাৎ পেছনে ফিরে। ভাইয়ের দিকে তাকিয়ে আবারও ভিজে ওঠে তার চোখ। সে কিছুক্ষণ কাদো কাদো মুখে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। রৌদ্র কি বুঝল কে জানে। সে এগিয়ে আসে বোনের কাছে। নিজ থেকেই হাত বাড়িয়ে বোনকে বাহুডোরে আগলে নিয়ে নরম সুরে বলে, এত কাঁদলে সাজটা তো আর ভালো থাকবে না বুড়ি। রুহি ভাইয়ের কথায় স্মিত হাসল। ভাইয়ের বুকে মাথা রেখেই নাক টেনে বলল, না থাকলে না থাক। পেছনে থেকে অনিক এগিয়ে আসে সাথে রেহানো। অনিক এসেই রুহিকে বাজাতে বলে উঠল, বুড়ি, এবার অন্তত কান্না থামা। বিশ্বাস কর, তুই যদি এ মুহূর্তে নিজেকে একটাবার আয়নায় দেখতি, তাহলে আমি নিশ্চিত তুই নিজেই নিজেকে দেখে ভয় পেতি। ইস কি ভয়ঙ্করটাই না লাগছে তোকে। রুহি চট করে মাথা তোলে। অনিকের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, সত্যি আমায় খুব বাজে দেখাচ্ছে? অনিক মাথা নাড়ে। বিজ্ঞের মতো বলে, শুধু বাজে না বুড়ি, রীতিমতো ভূতের মতো লাগছে। রুহি ঠোঁট উল্টায়। কাদো কাদো গলায় বলে, সত্যি? অনিক ফিক করে হেসে দেয় এ কথায়। রুহির গালটা আলতো করে টেনে দিয়ে বলল, ফাইজলামি করেছি বোকা। এটুকুও বুঝিস না? রুহিও হেসে ফেলে সঙ্গে সঙ্গে। আর সেই ভেজা চোখে ঠোঁট উল্টানো হাসির দিকে অনিমেষ চোখে তাকিয়ে রইল রেহান। মেয়েটাকে সে যতই দেখুক, ততই যেন নতুন লাগে তার কাছে। প্রতিবার মেয়েটার এক একটা রূপ যেন তাকে ঘায়েল করে ভীষণভাবে। চারিদিকে হই হুল্লোড়।
বাড়ির বাইরের খোলা জায়গায় বড় করে প্যান্ডেল বেঁধে সাজিয়ে রাখা হয়েছে। পুরো বাড়িটা সাজানো হয়েছে নানান ফুলের সমারোহে। অরিন পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। তার আবার অতিরিক্ত কোলাহল ভালো লাগে না। তার ওপর পরনের গোলাপি রঙা সিম্পল গাউনটা পরে হাঁটাও বুঝি বেশ মুশকিল হয়ে পড়েছে তার জন্য। অরিন গাউনের একাংশ ধরে ধীরে ধীরে উঠছে সিঁড়ি বেয়ে। ঠিক তখনই কোনো এক পিচ্চি এসে ধূপ করে তার সঙ্গে ধাক্কা খায়। অরিন বেচারি পড়ে যেতে গিয়েও কোনোরকমে নিজেকে সামলে নেয় তৎক্ষণাৎ। বুকে হাত রেখে চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে কিছুটা। তারপর চোখ মেলতেই আশেপাশে কোথাও বাচ্চাটার হদিস পেল না। অরিন ভাবল, বাচ্চাটা বোধহয় চলে গেছে। অরিন সেদিকে আর পাত্তা না দিয়ে সিঁড়ি দিয়ে আবারও উঠতে যাবে তখনই সে টের পেল তার গাউনটা থেকে কেমন তরল জাতীয় কিছু একটা চুইয়ে পড়ছে। অরিন সঙ্গে সঙ্গে দৃষ্টি ফেলে গাউনের দিকে। দেখতে পায়, গাউনের ঠিক মাঝ বরাবর জুস পড়ে একাকার অবস্থা। হয়তো বাচ্চাটার হাতে জুস ছিল, আর ধাক্কা লাগার কারণে হয়তো তার গায়ে পড়েছে সবটা। অরিন আশাহত চোখে তাকিয়ে রইল নিজের গাউনের দিকে। পরক্ষণেই মুখে আধার নামিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে একটা রুমে ঢুকে যায় সে। এখনই এই জুসের দাগ পানি দিয়ে উঠানো প্রয়োজন, না হলে যে তার এত সুন্দর একটা গাউনে দাগ বসে যাবে। অরিন মন খারাপ করে এগিয়ে যায় ওয়াশরুমে। প্রায় মিনিট 10 পর বেরিয়ে আসে অরিন। মাথা নিচু রেখে গাউনটা থেকে পানি ঝাড়তে ঝাড়তে বের হওয়ায় আশেপাশে খেয়াল অবধি করল না মেয়েটা। 2 কদম এগিয়ে যেতেই হেয়ালিবশত দৃষ্টি উঠায় অরিন। পরক্ষণেই দৃষ্টি তার আটকে যায় খাটের ওপর এক হাতে হেলান দিয়ে বসে থাকা রৌদ্রের দিকে। দৃষ্টি তার অরিনের দিকেই নিবন্ধ। অরিন অবাক হয় কিছুটা। অবাক কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসে, আপনি? রৌদ্র জবাবে মৌন রইল। তার সরু দৃষ্টি এখনো মেয়েটাতে নিবন্ধ। রৌদ্র উঠে গিয়ে অরিনের মুখোমুখি দাঁড়ায়। অরিনের গালে আলতো হাত রেখে বলে, জামাটার এই অবস্থা হলো কি করে? অরিন বোধহয় এবার কেঁদেই ফেলবে। সে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো অভিযোগ দেবার ন্যায় তখনকার ঘটে যাওয়া ঘটনা সম্পূর্ণটা বিবৃতি দিয়ে ছাড়ে রৌদ্রের কাছে। রৌদ্র বেশ মনোযোগের সাথে শুনল নিজের অভিমানিনীর কথা। তারপর হালকা হেসে বলল, ব্যাস, এটুকুই? এটুকু বিষয়ের জন্য আমার চাঁদমুখটায় এতটা অন্ধকার নেমেছে? অরিন কপট রাগ দেখায় এবার। রৌদ্রের হাতটা গাল থেকে ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলে ওঠে, এটা আপনার জন্য এটুকু বিষয় ডাক্তার সাহেব? এখন যে আমি এই ভেজা জামা নিয়ে নিচে যেতে পারবো না সেটার কি হবে? সবাই ওইদিকে আনন্দ করবে আর আমি বসে বসে মাছি তাড়াব। বলেই অভিমানিনী রৌদ্রকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে তার এক হাতের কবজি চেপে ধরে রৌদ্র। অরিন পেছনে ফিরল না। সে নিজের অভিমান দৃঢ় রেখে তাকিয়ে রইল সামনের দিকে। তা দেখে রৌদ্র মুচকি হাসল। তারপর কিছু না বলে ঝট করে মেয়েটাকে পাজা কোলে তুলে নিল। অরিন হকচকিয়ে ওঠে খানিকটা। রৌদ্রের ঘাড়ের ওপর হাত রেখে কপট রাগী গলায় বলল, নিচে নামান ডাক্তার সাহেব। কি করছেন টাকি? ভুলে যাবেন না, এটা আমাদের বাড়ি নয়। হুট করে কেউ এসে পড়লে কি হবে বলুন তো? রৌদ্র অরিনের কথার প্রত্যুত্তরে মৃদু হাসল। মেয়েটাকে কোলে নিয়ে বসে পড়ল বিছানায়। তারপর বলল, জানি এটা আমাদের বাড়ি নয়। তাই তো তোকে কোলে নিলাম বউজান। তাছাড়া আমি এসেই কিন্তু ভেতর দিয়ে ডোর লক করে দিয়েছি। সো বাইরে থেকে কেউ চট করে এসে ফট করে দেখে ফেলবে এমনটা হওয়ার বিন্দুমাত্র চান্স নেই। অরিন সাথে সাথে দৃষ্টি ফেলে দরজার দিকে। ঠিকই তো, দরজা তো ভেতর থেকে লাগানো। সে তবুও কপট ভাব দেখিয়ে বলল, তাতে কি? কেউ যদি হুট করে বাইরে থেকে নক করে বসে? তখন যদি ভেতরে আমাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে? তখন কি হবে বলুন?
রৌদ্র এবার সরু চোখে তাকায় অরিনের দিকে। অরিন খানিকটা ভরকে যায় সেই দৃষ্টিতে। সে আমতা আমতা করতে লাগল। রৌদ্র অরিনের গালে আলতো করে নাক ঘষে দিল। এহেন স্পর্শে অরিন কেঁপে ওঠে কিছুটা। রৌদ্র স্পষ্ট টের পেল তা। সে মেয়েটার গালে নাক রেখেই বলল, এই ছোট্ট মাথাটায় এতটা জোর দিতে হবে না বউজান। এসবের জন্য আমি আছি। আমি থাকতে আপনার আবার এত কিসের চিন্তা? অরিন মাথা নিচু করে হাসল কিছুক্ষণ। আর রৌদ্র তাকিয়ে দেখল সেই হাসি। রৌদ্র এবার শব্দ করে চুমু খায় মেয়েটার টোলপোড়া গাল দুটোতে। তারপর আবারও মেয়েটার গালে নাক ঘষে আবদারের সুরে বলতে লাগল, বউজান, ও বউজান, একটা মিষ্টি চুমু দিন না প্লিজ। তড়িৎ মাথা উঠায় অরিন। চোখ দুটো বড়সড় করে তৎনগদ হাত দিয়ে নিজের ঠোঁট ঢেকে ফেলে সে। বলে ওঠে, একদম না। আপনি দূরে সরুন ডাক্তার সাহেব। এখন এসব করা চলবে না। রৌদ্র অরিনের দিকে তাকিয়ে বাঁকা হাসে। মেয়েটার হাতটা টেনে সরায় মুখের সামনে থেকে। অরিনের গোলাপি অধর যুগলের দিকে মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে থেকে বলে ওঠে, এমন করে না বউজান। আপনি স্বেচ্ছায় না দিলেও আমি কিন্তু নিজ থেকে আদায় করতে জানি। অরিন ফের মাথা নাড়ায়। রৌদ্রের কোল থেকে উঠার জন্য উদ্যত হতেই পাগল ছেলেটা তার কোমর আঁকড়ে ধরে। অগত্যা এহেন কাণ্ডে অরিন ফোঁস করে নিঃশ্বাস ফেলে। রৌদ্রের দিকে ক্ষুদ্র চোখে তাকিয়ে বলে, আপনি এমন কেন? যখন তখন এসব শুরু না করলে হয় না? একটু তো ধৈর্য থাকা উচিত। রৌদ্র মুচকি হাসে। অরিনের মাথার হিজাবের পিনগুলো আলতো হাতে খুলতে খুলতে বলে, যার এমন কুট্টুস একটা বউ আছে, তার কি আর ধৈর্য ধরার উপায় থাকে? অরিন এ কথার পিঠে জবাব দেয় না। গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল মেয়েটা। রৌদ্র অরিনের মাথার হিজাবটা খুলে বিছানার ওপর রাখে। তারপর সরু দৃষ্টি ফেলে মেয়েটার কণ্ঠদেশে। সেখানে এখনো জ্বলজ্বল করছে তার দেওয়া ভালোবাসার চিহ্নগুলো। রৌদ্র আলতো হাসল। পাঞ্জাবির পকেট থেকে একটা মলম বের করে হাতে নিল। সেখান থেকে একটু মলম বের করে আঙুলের ডগায় তুলে অরিনের কণ্ঠদেশে, যেখানটায় কালচে দাগ বসে আছে সেখানে একটুখানি মলম লাগিয়ে দেয়। অরিন তৎক্ষণাৎ চোখ কুঁচকে ফেলে। খামচে ধরে রৌদ্রের উড়ু। দাঁতে দাঁত চেপে ধরে মৃদু জ্বলুনিতে। রৌদ্র বুঝল মেয়েটার কষ্ট। সে আলতো করে ফু দিতে লাগল জায়গাটায়। খানিকক্ষণ বাদে হাতের কাজ শেষ হতেই রৌদ্র অরিনের মুখটা নিজের দিকে ফেরায়। অরিনের ললাটের ওপর আছড়ে পড়া চুলগুলো আঙুলের ডগার সাহায্যে কানের পিঠে গুজে দেয়। তারপর মেয়েটার ললাটে গাঢ় চুম্বন এঁকে দেয় সে। অরিন চোখ বন্ধ করে নেয় প্রশান্তিতে। সে যতই মুখে মুখে মানুষটার কাছ থেকে দূরে থাকার কথা বলুক না কেন, মনটা তো তার তখনই শান্ত হয়, যখন মানুষটা তার সামনে থাকে। এই মুহূর্তে অরিনের ঠিক কি হলো কে জানে। সে তার সকল লাজ লজ্জাগুলো এক প্রকার চুলোয় দিয়ে ঝাপটে ধরে রৌদ্রকে। রৌদ্র অবাক হয় না একটুও। তার চোখে মুখে লেপ্টে আছে প্রাপ্তির হাসি। সে বুঝি জানতই, তার সানশাইন এমন কিছু একটাই করবে। সেও অরিনকে জড়িয়ে রাখে নিজের বুকের মাঝে। মেয়েটার মাথার ওপর কয়েকটা চুমু দিতেও ভুলল না ছেলেটা। কিয়তক্ষণ বাদে অরিনের ধিমি কণ্ঠ ভেসে আসে রৌদ্রের কর্ণকুহরে। অরিন বলে, ভালোবাসি। এ পর্যায়ে রৌদ্রের ঠোঁটে দেখা মিলে এক মণিমুগ্ধকর হাসির ঝলক। সে অরিনকে আরেকটু চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলে, আমিও ভালোবাসি আমার বউজানকে। অরিন রৌদ্রের বুকে থেকেই মুচকি হাসে। কিছুক্ষণ বাদে রৌদ্রের বুক হতে মাথা উঠিয়ে অরিন বলে, অনেকক্ষণ তো হলো ডাক্তার সাহেব। চলুন এবার নিচে যাওয়া যাক। রৌদ্র মাথা নাড়ায়। অরিনের ঠোঁটের দিকে ইশারা করে বলে ওঠে, আগে পাওনা বুঝিয়ে দিন বউজান। তারপর যেখানে বলবেন যাব। অরিন আলতো হাতে কপাল চাপড়ায়। রৌদ্রের দিকে কপট রাগী ভাব নিয়ে বলে, ঠিক আছে করুন যা করার। রৌদ্র বাঁকা হাসে।
অরিনকে কোলে রেখে নিজের কোমরের পেছনে থেকে একটা শপিং ব্যাগ বের করে আনে। তারপর সেটা অরিনের সামনে দিয়ে বলে, যা চেঞ্জ করে আয়। অরিন হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল রৌদ্রের হাতে থাকা শপিং ব্যাগটির দিকে। অবাক হয়ে জিজ্ঞেস করল, কি এটাতে? তোর কাপড়? আমার কাপড় মানে? কোথা থেকে এলো? সেটা জেনে আপনার কি কাজ বউজান? আপনি শুধু গিয়ে পাল্টে আসুন। যদি তাও করতে ইচ্ছে না করে তাহলে বসুন, আমি নিজেই আপনাকে চেঞ্জ করিয়ে দিচ্ছি। এই বলে রৌদ্র শপিং ব্যাগটা খুলতেই যাবে অমনি কিঞ্চিত চিৎকার দিয়ে ওঠে অরিন। হকচকিয়ে ওঠে বলতে থাকে, এই না, না, আমারটা আমিই চেঞ্জ করতে পারব। রৌদ্র চোখে হাসল কিছুটা। দুহাত পেছনের দিকে নিয়ে কিঞ্চিত হেলান দিয়ে বলে, ঠিক আছে, এখন না হয় মেনে নিলাম, কিন্তু কথা দিচ্ছি সানশাইন, যখন থেকে তুই পুরোপুরি আমার হবি তখন থেকে এইসব কাজ আমিই করব। এহেন কথায় ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল অরিন। রৌদ্র এমন তাকানো দেখে দুষ্ট হাসল। ইশারায় মুখভঙ্গিতে চুমু দেখিয়ে ঠোঁট কামড়ে ধরল নিজের। এমন কাণ্ডে অরিনের মাথাটা নিচু হয়ে আসল তৎক্ষণাৎ। লজ্জায় পারে না সে মূর্ছা যেতে। তখনই রৌদ্র খেকিয়ে ওঠে, হেই, এখন এমন লজ্জা পেলে ভাঙাবো কিভাবে আমি? বোনের শ্বশুরবাড়ি এসে বাসর করে ফেললে নিশ্চয়ই এটা খুব ভালো দেখাবে না, তাই এখন এতটা লজ্জা পেও না বউজান। এহেন কথা কর্ণকুহরে পৌঁছাতেই লজ্জায় কানদুটো ঝা ঝা করে ওঠে অরিনের। গালদুটো হয়ে ওঠে ঈষৎ লাল। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় রৌদ্রের কোল থেকে। শপিং ব্যাগটা বুকের কাছে চেপে হাঁটা ধরে ওয়াশরুমের দিকে। বিড়বিড় করে বলতে থাকে, নির্লজ্জ একটা। বিড়বিড় করে বললেও কথাটা বেশ পৌঁছাল রৌদ্রের কানে। সে দুষ্ট কণ্ঠে বলে ওঠে, কাছে আয় একবার, নির্লজ্জ কাকে বলে, কত প্রকার ও কি সবটাই প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব। শুধু একবার কাছে আয়। সহসা দাঁতে জিভ কাটে অরিন। পা দুটো না থামিয়ে ছুটে যায় ওয়াশরুমে। তা দেখে হেসে কুটিকুটি খাওয়ার মতো অবস্থা রৌদ্রের। সে বিছানায় গা এলিয়ে হাসতে থাকল আপন মনে। প্রায় মিনিট 10 পর অরিন বেরিয়ে আসে। পরনে তার গাঢ় খয়েরি রঙের একটা ঘাড়ারা সেট। ড্রেস পাল্টানোর দরুন মাথার চুলগুলোও কেমন এলোমেলো হয়ে পিঠ ছাড়িয়ে কোমরে দোল খাচ্ছে। রৌদ্র ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় সেদিকে। তৎক্ষণাৎ তার হার্ট বুঝি দুয়েকটা বিট মিস করল। ছেলেটা কেমন নেশালো চোখে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায় শোয়া ছেড়ে। অন্যদিকে অরিনের সেদিকে কোনো খেয়াল নেই। মেয়েটা হাত বাড়িয়ে গায়ের ওড়নাটা একপাশে সেট করতে করতে এগিয়ে আসছে। বিরক্তি ইতোমধ্যেই লেপ্টে গেছে তার সম্পূর্ণ মুখ জুড়ে। সেই কখন থেকে ওড়নাটা সেট করছে সে, কিন্তু বজ্জাতটা তো সেট হওয়ার নামই নিচ্ছে না। অরিন এবার হাল ছেড়ে দেয়। হাত নামিয়ে ফেলে কাঁধ থেকে। আর সাথে সাথেই ওড়নাটা অবহেলায় গড়িয়ে পড়ে ফ্লোরে। অরিন সেদিকে একবার তাকিয়ে নজর ফেরায় রৌদ্রের দিকে। তারপর ফ্লোর থেকে ওড়নাটা তুলে রৌদ্রের কাছে এগিয়ে এসে ঠোঁট উল্টে বলে, দেখুন না ডাক্তার সাহেব, ওড়নাটা একটুও সেট করতে পারছি না, প্লিজ আপনি একটু হেল্প করুন না। রৌদ্রের কান অবধি কি গেল সেই কথা? কই ছেলেটার হাবভাবে তো মনে হচ্ছে না তা। সে কেমন মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে আছে মেয়েটার দিকে। কিয়তকাল বাদে রৌদ্র ঘটাল আরেক ঘটনা। সে হাত বাড়িয়ে অরিনের চুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে মেয়েটার ঘাড় চেপে ধরে আলতো হাতে। হুট করে এমন হওয়ায় ভরকে যায় অরিন। হতবিহ্বল চোখে তাকিয়ে থাকে রৌদ্রের দিকে। রৌদ্র মুখ খুলল। তার কণ্ঠে কেমন অন্যরকম মাদকতা। ইউ আর লুকিং ড্যাম গর্জিয়াস সানশাইন। আমার এখন কেমন পাগল পাগল লাগছে। কি করলি তুই? এরূপ কথার একটাও বোধগম্য হল না বেচারির। তার চোখে এখনও হতবিহ্বলতার ছাপ স্পষ্ট। হতবিহ্বল কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসে, কি করেছি আমি? রৌদ্র স্মিত হাসল অরিনের বোকা কথায়।
সে অরিনের ঘাড়টা ধরে তাকে আরেকটু নিজের কাছে টেনে আনে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে হাসকি স্বরে বলে, পাগল করেছিস আমায়। একবার যেহেতু পাগল করেছিস, তাহলে পাগলামিটাও তো সহ্য করতে হবে, তাই না সানশাইন? অরিন কিছু বুঝে ওঠার আগেই তার ওষ্ঠপুট আঁকড়ে ধরে রৌদ্র। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল অরিন। শরীরটা কেমন মৃদু কাঁপছে তার। এই স্পর্শ, হ্যাঁ, এই স্পর্শের সান্নিধ্যে আসলেই নিজেকে হারিয়ে ফেলে সে। কিছুতেই নিজেকে আটকে রাখতে পারে না মেয়েটা। আজকেও তাই হল। রৌদ্রের অধরের স্পর্শ যত গভীর হচ্ছে ততই কেঁপে কেঁপে উঠছে অরিন। রৌদ্র নিজের কাজ বহাল রেখে অরিনের হাত দুটো উঠিয়ে দিল নিজের ঘাড়ের ওপর। পরক্ষণেই কালবিলম্ব না করে মেয়েটাকে কোলে তুলে নেয় রৌদ্র। অরিন পা দুটো দিয়ে চেপে ধরে রৌদ্রের কোমর। এদিকে রৌদ্র উন্মাদের মতো মেয়েটার নরম অধর যুগলে নিজের দখলদারিত্ব ঘটাতে ব্যস্ত। সে অরিনকে শুইয়ে দেয় বিছানার ওপর। প্রায় মিনিট পাঁচেক পর অরিনের বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় হল। সে হাঁসফাঁস করতে লাগল। রৌদ্র তৎক্ষণাৎ ছেড়ে দেয় অরিনের ওষ্ঠপুট। অরিনটা ছাড়া পেয়ে পাগলের মতো নিঃশ্বাস ফেলতে থাকে অনবরত। অথচ রৌদ্র এদিকে ব্যাকুল। সে অরিনের ওপর ঝুঁকে থেকে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আজকে বুঝি মেয়েটাকে একেবারেই ছাড় দিবে না সে। রৌদ্র অরিনের চোখের দিকে তাকায়। অরিন এক মুহূর্তের জন্য থমকে যায় রৌদ্রের নেশালো চোখে চোখ পড়তেই। রৌদ্র সময় নষ্ট না করে আবদার জুড়ল, সানশাইন, শেল উই গো ফর আ বাইট কিস? মানে? রৌদ্র দুষ্ট হাসল। অরিনের ঠোঁটের দিকে ফের এগিয়ে আসতে আসতে বলল, দেখাচ্ছি। রৌদ্র ধীরে ধীরে ঝুঁকে এলো অরিনের খুব কাছাকাছি। তার নিঃশ্বাসের উষ্ণতা অরিনের কণ্ঠদেশে এসে ঠেকেছে, এতেই যেন কুপোকাত মেয়েটা। এক মুহূর্তে রৌদ্র তার ঠোঁট ছুঁয়ে দিল অরিনের গলায়, ঠিক কলারবোনের কাছটায়। প্রথমে কেবল উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ, তারপর সেই স্পর্শ হয়ে উঠল ঠোঁটের চাপ। তারপর রৌদ্র একটা মৃদু কামড় বসিয়ে দেয় অরিনের কণ্ঠদেশে। এহেন স্পর্শে খুব একটা ব্যথা না লাগলেও মেয়েটার সম্পূর্ণ শরীরে অদ্ভুত এক শিহরণ তুলে দেয়। অরিনের নিঃশ্বাস আটকে যায়। চোখ বন্ধ হয়ে আসে। রৌদ্র কামড়টা দিয়ে থেমে থাকে এক মুহূর্ত। যেন বোঝার চেষ্টা করছে অরিন কিছু বলবে কিনা। কিন্তু অরিন তখনও নড়েনি, বাধা দেয়নি রৌদ্রকে। রৌদ্র স্পষ্ট টের পেল অরিনের বুকের ভেতর থেকে আসা ধক ধক শব্দটা। রৌদ্র আবার তার ঠোঁট রাখে সেই একই জায়গায়, এবার একটুখানি চুষে নেয় সেই কামড় দেওয়া চিহ্নটা। অরিনের ঠোঁট কাঁপে। মাথাটা রৌদ্রর দিকে একটু ঝুঁকে আসে অজান্তেই। রৌদ্র এবার মুখ তুলে তাকায় অরিনের দিকে। দেখতে পায় মেয়েটার লজ্জা রাঙা নতমুখ। রৌদ্র মেয়েটার ললাটে ঠোঁট ছুঁয়ে দেয়। সময় নিয়ে গাঢ় চুম্বন আঁকে সেথায়। অরিন আবেশে চোখ বন্ধ করে নেয়। রৌদ্র এবার ধীরে ধীরে এগিয়ে আসে অরিনের থুতনির কাছে। প্রথমে সেখানে আলতো করে একটা চুমু এঁকে দেয়। তারপর পরপর কয়েকটা মৃদু কামড়ে ভরিয়ে তোলে জায়গাটা। রৌদ্রের এহেন কামড়ে মেয়েটার থুতনি লাল হয়ে আসে তৎক্ষণাৎ। রৌদ্র থামল না। সে আরও খানিকটা বেসামাল হল। কোনোরূপ পূর্বাভাস না দিয়েই রৌদ্রের ঠোঁট দখল করে নেয় অরিনের ঠোঁট। প্রথমে ছিল কেবল একটুখানি স্পর্শ। তারপর ধীরে ধীরে রৌদ্র অরিনের নিচের ঠোঁটে হালকা একটা কামড় দেয়, অতি সাবধানে, যত্নে। অরিন কেঁপে ওঠে। তার নিঃশ্বাস এক ধাক্কায় বুক ফাটিয়ে বেরিয়ে আসে। রৌদ্র থেমে যায় না। সেই কামড় দেওয়া ঠোঁটটাকে ওর ঠোঁটের ভেতরে নিয়ে একটুখানি টেনে নেয়।
তারপর আবার ছেড়ে দেয়। এমন প্রায় বেশ খানিকক্ষণ ধরে চলল তার পাগলামি। এদিকে মেয়েটা বুঝি দুর্বল হয়ে পড়ল রৌদ্রের এহেন পাগলামি সামলাতে। অরিন চোখ বন্ধ করে রইল। বুকের ভেতরটায় বুঝি তাণ্ডব চলছে এক প্রকার। নিঃশ্বাস ফেলতেও বুঝি কষ্ট হচ্ছে তার। অথচ ছেলেটাকে দেখো, সে তার পাগলামি থামালে তো। এই অংশে কিছু অ্যাডাল্ট কথাবার্তা আছে। অরিন চোখ বন্ধ করে রইল। বুকের ভেতরটায় বুঝি তাণ্ডব চলছে এক প্রকার। নিঃশ্বাস ফেলতেও বুঝি কষ্ট হচ্ছে তার। অথচ ছেলেটাকে দেখো, সে তার পাগলামি থামালে তো। রৌদ্র অরিনের ঠোঁট ছেড়ে দিয়ে চোখের দিকে তাকায়। নরম কণ্ঠে শুধায়, খারাপ লাগছে জান? বাদ দিব? অরিন চুপ করে রইল। শব্দরা বুঝি দলা পাকিয়েছে গলার কাছটায়। সে লজ্জালু মুখটা অন্যদিকে ফেরায়। ঈষৎ ঠোঁটটা যা জ্বলছে না তার। মনে হচ্ছে কেউ বুঝি আস্ত মরিচের গুঁড়ো লাগিয়ে দিয়েছে সেথায়। বুকটাও কেমন ধুকপুক করছে তার। এই বুঝি হৃদয়টা বক্ষপিঞ্জরের খাঁচা ছেড়ে বেরিয়ে আসবে। রৌদ্র একদৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। অরিনের সিক্ত অধৈর্যগোল, ঘন ঘন নিঃশ্বাসের ওঠানামা, তার লজ্জায় রাঙানো মুখখানা, নিভু নিভু চোখের দৃষ্টি সবটাই যেন মন্ত্রমুগ্ধের ন্যায় টানছে তাকে। মনে জাগছে এক পবিত্র অনুভূতি। রৌদ্র ফাঁকা ঢোক গিলল। হুট করেই গলাটা কেমন শুষ্ক হয়ে উঠেছে তার। সে জিভ দিয়ে শুষ্ক ওষ্ঠপুট খানিকটা ভিজিয়ে নেয়। অরিনের ওপর আরেকটু ঝুঁকে এসে হাস্কি স্বরে বলে, সানশাইন। অরিন চট করে চোখ দুটো বন্ধ করে নেয়। না, এই মানুষটার চোখের দিকে কিছুতেই তাকাবে না সে। এই চোখগুলো যে কোনো সাধারণ চোখ নয়। এই নয়নে রয়েছে এক অসীম ক্ষমতা, যা কি না তাকে নেশা ধরিয়ে দিতে সক্ষম। অরিন অন্যদিকে মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে আছে। রৌদ্র এবার অস্থির হল। মেয়েটার থুতনিতে আঙুল ঠেকিয়ে মুখটা নিজের দিকে ফেরাল। নেশালো কণ্ঠে বলল, চোখ খোল সানশাইন। অরিনের কি হল কে জানে। সে কেমন বাধ্যের ন্যায় তৎক্ষণাৎ চোখ মেলে তাকাল। দেখতে পেল তার মুখের ওপর ঝুঁকে থাকা রৌদ্রের সুশ্রী মুখখানা। অরিন মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল সেদিকে। কিয়তক্ষণ নীরবতা চলল এই বদ্ধ প্রেমিকদ্বয়ের মাঝে। তারপর আবারও তারা মত্ত হল অধর সুধা পানে। এবার অরিন একটুও বাধা দিল না রৌদ্রকে। বরং সেও নিজে থেকে মত্ত হল ওষ্ঠপুটের কাজে। রৌদ্র চোখ বন্ধ রেখে ব্যস্ত মেয়েটার ওষ্ঠের ভাঁজে। তার হাতগুলোও বুঝি থেমে নেই। তারাও অবাধ্যের ন্যায় বিচরণ চালাল অরিনের সর্বাঙ্গ জুড়ে। এহেন অবাধ্য স্পর্শে একেবারেই কুপোকাত মেয়েটা। তার সর্বাঙ্গ জুড়ে চলছে এক অন্যরকম নাম না জানা শিহরণ। মন থেকে চাইলেও বাধা দিতে পারছে না সে। রৌদ্রের হাত যখন তার কোমরে পৌঁছাল তখনই সে খামচে ধরল রৌদ্রের ঘাড়। ছেলেটা বুঝি এতে আরেকটু পাগল হল। উন্মাদের মতো অরিনের ওষ্ঠপুটে নিজের দখলদারিত্ব বজায় রেখে মেয়েটার কোমর চেপে ধরল। অরিন আর সহ্য করতে পারল না। সে তৎক্ষণাৎ নিজের ওষ্ঠপুট ছাড়িয়ে নেয় রৌদ্রের কাছ থেকে। চোখে মুখে একরাশ অনুনয় লেপ্টে বলে, প্লিজ এখন আর না। আমরা। বেচারির কথাটাও শেষ হল না তার আগেই আলতো হাতে তার চোয়াল চেপে ধরে রৌদ্র। অরিনের চোখের দিকে নেশালো চোখে তাকিয়ে মোহগ্রস্তের ন্যায় বলল, আই কান্ট স্টপ নাও জান। প্লিজ আমায় আটকাস না। কথাটা শেষ করে অরিনের দুহাত উপরে উঠিয়ে বিছানার সঙ্গে চেপে ধরে রৌদ্র। অন্য হাতে অরিনের চোয়াল আলতো করে চাপ দিয়ে ঠোঁট দুটো খানিকটা ফাঁকা করে নেয়। তারপর আবারও নিজের অধৈর্যগুলের মাঝে অরিনের পাতলা অধৈর্যরা টেনে নেয় গভীর আশ্লেষে। অরিন প্রথম কিছুটা নাড়াচাড়া করলেও এখন কেমন একেবারেই শান্ত হয়ে পড়ল। রৌদ্র অরিনের নিচের ঠোঁটটা একবার নিজের ঠোঁটের ভেতরে টেনে নেয় আরেকবার ছেড়ে দেয়। এমনটা বেশ কয়েকবার করল সে। পরক্ষণেই কেমন অদ্ভুত মোহনীয় কণ্ঠে বলল, উফ অফ, ইটস টার্নিং মি অন সানশাইন।
অরিন লজ্জায় হাঁসফাঁস করতে লাগল। চোখ দুটো যে সেই কখন থেকে কুঁচকে রেখেছে তার আর ইয়ত্তা নেই। অরিন নিজের হাত দুটো ছাড়ানোর বৃথা চেষ্টায় তৎপর, অথচ ছেলেটার সেদিকে কোনরূপ ভ্রুক্ষেপ নেই। সে ধীরে ধীরে নিজের মুখটা নামালো অরিনের কণ্ঠদেশে। সেখানটা ইতোমধ্যেই লালচে কালচে দাগে পরিপূর্ণ। রৌদ্র হেসে ফেলল তা দেখে। মনে মনে নিজের এহেন পাগলামির জন্য নিজেকেই গালমন্দ করল খানিকটা। তারপর ধীরে ধীরে চুমু বসায় মেয়েটার কণ্ঠদেশে শোভাবর্ধক দাগগুলোর গায়ে। অরিন আরেকটু মোচড়ামুচড়ি করল। হয়তো এরূপ স্পর্শে নিজেকে পাগল লাগছে তার। রৌদ্র তার কাজ বহাল রেখেই ধীর স্বরে বলল, এগুলো স্বাভাবিক বিষয় সানশাইন, প্লিজ একটু সয় নে। অগত্যা এহেন বাক্য কর্ণগোচর হওয়া মাত্র থেমে গেল অরিন। ঠোঁট কামড়ে ধরল নিজের। বুকটা সহ সারা শরীর কাঁপছে তার। চোখ খোলা তো একেবারেই দায় হয়ে পড়েছে এই মুহূর্তে। সে চুপ করে অনুভব করতে লাগল রৌদ্রের বেহায়া স্পর্শগুলো। রৌদ্র অরিনের কলারবনে মৃদু কামড় বসায়। তারপর আবার সেখানে জিভ ছোঁয়ায় নিজের। এহেন পাগলকরা স্পর্শে অদ্ভুত গোঙানির শব্দ ভেসে আসে অরিনের মুখ থেকে। রৌদ্র থামল না। সে একে একে নিজের দেয়া দাগগুলোর গায়ে আলতো করে জিভ ছোঁয়ায়। কখনো কখনো মৃদু শুষে নেয় জায়গাগুলো। অরিন মোড়ামুড়ি করতে থাকে অনবরত। অথচ সেদিকে একেবারেই ভ্রুক্ষেপহীন রৌদ্র। সে অরিনের কণ্ঠদেশ হতে মুখ উঠায়। অরিনের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, আরেকটু গভীরভাবে ছুঁয়ে দিল রাগ করবি সানশাইন? হঠাৎই বুকটা মোচড় দিয়ে ওঠে মেয়েটার। সে লাজ লজ্জা ভুলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্রের বুঝি আর তরস হইল না অরিনের জবাব শুনতে। সে সদ্বেগে এগিয়ে গেল মেয়েটার পেটের কাছে। নিজের কাপা কাপা হাত বাড়িয়ে আলতো করে স্পর্শ করল সেখানটায়। অরিন এখনো কাঁপছে। চোখ দুটো কুঁচকে রেখেছে সে। রৌদ্র শুষ্ক অধর জোড়া জিভ দিয়ে ভিজিয়ে অরিনের পেটের ওপর থেকে কাপড়টা কাপা হাতে সরায়। তক্ষুনি তার চক্ষুগোচর হয় অরিনের মেধিন মাখনের ন্যায় সুশ্রী উদর। রৌদ্র তৎক্ষণাৎ চোখ দুটো বন্ধ করে পেছনে হেলে পড়ে। ঠোঁট কামড়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে অনবরত। এক হাত তার চুলে মুষ্টিবদ্ধ, অন্য হাত বুকের কাছটায় চেপে ধরা। অরিন হকচকিয়ে ওঠে রৌদ্রের এহেন কাণ্ডে। সে তড়িৎ শোয়া ছেড়ে উঠে বসে রৌদ্রের পাশে। রৌদ্রের ওপর হালকা ঝুঁকে এসে তার গালে মৃদু চাপড় দিয়ে বিচলিত হয়ে বলতে থাকে, এই এই কি হয়েছে আপনার? ডাক্তার সাহেব, আপনার কি হল? কথা বলুন। অরিনের এমন বিচলিত কণ্ঠ কানে পৌঁছাতেই চোখ মেলে রৌদ্র। মেয়েটার দিকে এক পলক তাকিয়ে হুট করে তাকে জড়িয়ে ধরে সে। হঠাৎ আক্রমণে তাল সামলাতে না পেরে রৌদ্রের বুকের ওপর আছড়ে পড়ে অরিন। তার কান এসে ঠেকল রৌদ্রের বুক বরাবর। তাতে সে স্পষ্ট টের পেল রৌদ্রের হৃদয়ের অসামান্য ধুকপুকানির তাল। অরিন কিছুটা ভড়কে যায়। রৌদ্রের বুকে মাথা রেখেই অস্থির হয়ে বলে, কি হয়েছে আপনার? বুকটায় এত শব্দ হচ্ছে কেন? রৌদ্র চোখ বন্ধ রেখে বলল, পাগল পাগল লাগছে সানশাইন। কি দেখলাম আমি? অরিন ভ্রু কুচকায়। রৌদ্রের বুক ছেড়ে মাথা উঠিয়ে চোখে চোখ রেখে দৃঢ় গলায় শুধায়, মানে, কখন কি দেখেছেন আপনি? এ পর্যায়ে দুষ্ট হাসল রৌদ্র। চোখ তুলে তাকায় মেয়েটার দিকে। মেয়েটাকে আবারও বুকে চেপে তাকে বিছানায় শুইয়ে নিজে তার ওপরে ঝুঁকে আসে। রৌদ্রের এক হাত অরিনের পিঠ আগলে রেখেছে, অন্য হাত অরিনের মুখের ওপর আসা চুলগুলো ধীরে সুস্থে গুজে দিচ্ছে অরিনের কানের পিঠে। অরিন অনিমেষ চোখে তাকিয়ে রইল তার পাগল প্রেমিকের দিকে। তার চোখে মুখে লেপ্টে আছে একরাশ মুগ্ধতার ঝলক। রৌদ্র অপলক তাকিয়ে থেকে মুচকি হাসল। অরিনের গালে হালকা চুমু দিয়ে বলল, তুমি বুঝবে না বউজান। ও তুমি বুঝবে না।
অরিন মুগ্ধ হয়ে শুনল কথাটা। চোখে একরাশ প্রশান্তির আভাস টেনে হাসি মুখে বলে, আপনি আমায় তুমি করে বললেন? রৌদ্র প্রত্যুত্তরে ঠোঁট কামড়ে হাসে। অরিনের টোলপোড়া গাল দুটোতে পরপর দুটো চুমু খেয়ে ফের আদুরে কণ্ঠে আবদার ছুড়ে, জি বৌজান, শুধু আমি না, এখন থেকে তুমিও আমায় তুমি করেই বলবে। অরিন চোখ বর্ষর করে তাকায় এবার। মাথা নাড়িয়ে নাকচ করে দিয়ে বলে, একদম না। আমি আপনাকে তুমি করে বলতে পারবো না। রৌদ্র ভ্রুকুটি করে এহেন কথায়। অরিনের দিকে সরু চোখে তাকিয়ে বলে, কেন পারবে না? এমনি এমনি। অরিন ফোঁস করে নিঃশ্বাস ফেলে। রৌদ্রের দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, আমার কেমন কেমন যেন লাগে আপনাকে তুমি বলতে। রৌদ্রের চোখে মুখে এবার দুষ্টুমি ফুটে ওঠে। সে মেয়েটাকে আরেকটু বাজিয়ে দেখতে তার ওপর কিঞ্চিত ঝুঁকে আসে। অরিনের ঠোঁটের ওপর আঙুল দিয়ে স্লাইড করতে করতে মোহনীয় কণ্ঠে বলে, কেমন লাগে তোমার? অরিনের বুকটা আবারও মোচড় দিয়ে ওঠে। নিঃশ্বাস হয়ে আসে ঘন। রৌদ্রের মুখে তুমি সম্বোধনটা যে বড্ড বেকাবু করছে তাকে। অরিন আবেশে চোখ বন্ধ করে নেয়। বহু কষ্টে ধীরে ধীরে বলে, এভাবে ডাকবেন না ডাক্তার সাহেব। নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে আমার। রৌদ্র ফিচেল হাসল। অরিনের মাথার নিচে এক হাত দিয়ে মাথাটা কিঞ্চিত উপরে তুলল। তারপর মেয়েটার গালের ওপর নাক ঠেকিয়ে জোরে একটা নিঃশ্বাস টেনে নিয়ে ঘোরলাগা কণ্ঠে বলল, তাহলে নিজেকে সামলাতে যাচ্ছ কেন তুমি? ছেড়ে দাও না এই বৃথা চেষ্টা। আমার বৌজানকে আমিই সামলে নিব। অরিন চোখ মেলে তাকায়। কপট ভাব নিয়ে বলে, বড্ড জ্বালাচ্ছেন আমায়। যদি বলি তোমায় জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে। অরিন মাথা দুলায়। স্মিত হেসে বলে, এবার না হয় উঠি আমরা? এতক্ষণ যাবৎ এখানে থাকায় কেউ যদি আবার সন্দেহ করে বসে। রৌদ্র অরিনের গালে নাক ঘষে আলতো করে। তারপর তার ওপর থেকে উঠে বসে রৌদ্র। অরিনের হাত ধরে তাকেও উঠিয়ে বসিয়ে দেয় নিজের পাশে। আশেপাশে নজর বুলিয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে একটা চিরুনি নিয়ে ফিরে আসে অরিনের কাছে। অরিনকে পেছনের দিকে ঘুরিয়ে বসিয়ে নিজে সযত্নে মেয়েটার চুলগুলো আছড়ে দিতে লাগল রৌদ্র। অরিন মুচকি হেসে উপভোগ করছে রৌদ্রের কর্মকাণ্ডগুলো। খানিকক্ষণ বাদে রৌদ্র অরিনের চুলগুলো বেঁধে দেয় সুন্দর করে। তারপর অরিনকে নিজের দিকে ফিরিয়ে অরিনের মুখটা নিজের খসখসে দুহাতের আজলায় তুলে নিয়ে দৃঢ় একটা চুমু বসায় তার ললাটে। অরিনকে বসা ছেড়ে দাঁড় করিয়ে পরনের কাপড়টা ঠিকঠাক করে দেয় রৌদ্র। পরক্ষণেই ফ্লোরে অবহেলায় পড়ে থাকা ওড়নাটা নিয়ে এগিয়ে আসে অরিনের কাছে। নিজ উদ্যোগে মেয়েটার ওড়নাটা কাঁধে সেট করে দেয় সুন্দরভাবে। তারপর অরিনকে নিজের সামনে দাঁড় করিয়ে আপাদমস্তক পরখ করে একবার। পরক্ষণেই মাথা নাড়িয়ে বলে ওঠে, না, চলবে না, বেশি সুন্দর লাগছে। এহেন কথায় হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইল অরিন। কিছু একটা বলতে যাবে তার আগেই রৌদ্র তাকে পাশ কাটিয়ে খাটের ওপর থেকে পড়ে থাকা হিজাবটা হাতে তুলে নেয়। তারপর সেটিকে অরিনের দিকে এগিয়ে দিয়ে বলে, নে, এটা সুন্দর করে পরে নে। অরিনও আর কিছু না বলে বাধ্য মানুষের মতো হিজাবটা নিয়ে নেয়। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ধীরে ধীরে বাঁধতে থাকে হিজাবটি। আর রৌদ্র? সে পেছনে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের আয়নায় গভীর মনোযোগে তাকিয়ে আছে অরিনের দিকে। এই অংশটি প্রাপ্ত মনস্কদের জন্য উন্মুক্ত হয়েছে। হিজাব বেঁধে পরিপাটি হয়ে প্রশ্ন ছুড়ল অরিন। রৌদ্রের দিকে তাকিয়ে রইল জিজ্ঞাসু চোখে। হয়তো অপেক্ষা করছে রৌদ্রের জবাবের। রৌদ্র একদৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। কিয়তকাল বাদে ধীর পায়ে এগিয়ে আসে অরিনের কাছে। মেয়েটার আদুরে মুখখানা চিবুকে আঙুল ঠেকিয়ে খানিকটা উঁচু করে বলে ওঠে, এতটা সুন্দর হলে কিভাবে হবে বৌজান? আমি তো কন্ট্রোললেস হচ্ছি। লজ্জা পেল অরিন।
মুখটা তৎক্ষণাৎ নামিয়ে নিল সে। ঠোঁটের কোনো দেখা মিলল লজ্জালু হাসির। রৌদ্র মৃদু হাসল। অরিনের হাতের কবজি চেপে এগিয়ে গেল দরজার দিকে। কিন্তু মাঝপথেই অরিন থেমে গেল। হুট করে ওমন দাঁড়িয়ে পোড়ায় ভ্রুকুটি করে রৌদ্র। অরিনের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কি হল? অরিন কোনরূপ ভনিতা না করে রৌদ্রের কাছাকাছি এসে দাঁড়ায়। নিজ থেকে হাত বাড়িয়ে আলতো স্বরে বলল, আমায় খানিকটা উঁচু করে তুলুন তো। এহেন কথায় বেশ অবাক হয় রৌদ্র। এটা কি সে সত্যি শুনল? মেয়েটা কি না নিজ থেকে এমন কথা বলছে তাকে? রৌদ্র কোনরূপ কালবিলম্ব না করে এক হাতে অরিনের কোমর জড়িয়ে তাকে খানিকটা উঁচু করে তোলে। অরিনের আজ কি হল কে জানে। এই মুহূর্তে মেয়েটার চোখে মুখে নেই বিন্দুমাত্র লজ্জার ছাপ। রৌদ্র অবশ্য এতে অবাক হওয়ার পাশাপাশি কৌতূহলীও হল বটে। সে চুপ করে অপেক্ষা করল মেয়েটার পরবর্তী কর্মকাণ্ড দেখে যাবার। অরিন হাত বাড়িয়ে রৌদ্রের পরনের পাঞ্জাবিটার গলার কাছে খুলে রাখা বোতামগুলো একে একে আটকে দিল। তারপর রৌদ্রের মাথার এলোমেলো চুলগুলো নিজের চিকন আঙুলের সাহায্যে গুছিয়ে দিল কিছুটা। রৌদ্র অভিভূত দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার পানে। পরক্ষণেই তার কানে এলো অরিনের নিখাদ অধিকারমাখা বাক্য, নিয়ম শুধু আমার জন্যই বরাদ্দ হবে কেন? আমার সবটা সৌন্দর্য যদি আপনার জন্য তোলা থাকে, তাহলে আপনার সকল সৌন্দর্যও তো আমার জন্য তোলা থাকা প্রয়োজন, তাই না? রৌদ্র মুগ্ধ হাসল। অরিনের কপালে ঠোঁট ছুঁয়ে রাখল বেশ কিছুক্ষণ। অরিন আবেশে চোখ বন্ধ করে রাখে। তার এক হাত রৌদ্রের বুকের ওপর অন্য হাত রৌদ্রের ঘাড়ের পেছনে রাখা। রৌদ্র সময় নিয়ে নিজের ঠোঁট সরায় অরিনের ললাট হতে। তারপর নরম সুরে বলে, হা, নাও আম ফাইনালি গেটিং দ্যাট জাস্ট মেরিড ফিলিং। অরিন মুচকি হাসল। তৎক্ষণাৎ তার গাল দুটোতে দেখা মিলল চিরচেনা টোল দুটোর। রৌদ্র একবার সেদিকে তাকিয়ে ঠোঁট ছুঁয়ে দেয় মেয়েটার গাল দুটোতে। তারপর আর্তনাদ করে বলে ওঠে, এভাবে হাসবে না বউজান, বুকে ব্যথা লাগে। এহেন কথায় হাসি থামাতো দূর, মেয়েটা আরও শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে কপাল ঠেকায় রৌদ্রের বুকের কাছে। রৌদ্র হাসল ঠোঁট পিষে। অরিনকে আরেকটু গভীরভাবে বুকে জড়িয়ে রেখে নমনীয় কণ্ঠে বলে, হয়েছে বউজান, এবার না হয় বাইরে যাই কেমন? অরিন ধীরে সুস্থে হাসি থামায়। রৌদ্রের হাত থেকে ছাড়া পেয়ে স্বাভাবিকভাবে ঘর থেকে বেরিয়ে আসে। আশেপাশে একবার সতর্ক নজর বুলালো এরই মধ্যে। এদিকটায় কাউকে তেমন দেখতে না পেয়ে ফোঁস করে স্বস্তির নিঃশ্বাস ফেলল মেয়েটা। পেছনে ঘুরে রৌদ্রের দিকে তাকিয়ে হালকা হেসে হাত নাড়িয়ে বায় জানাল। রৌদ্র এতক্ষণ ঘরের দরজায় হেলান দিয়ে বুকের কাছে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে দেখছিল মেয়েটাকে। অরিনের এহেন বিদায় দেওয়া দেখে স্মিত হাসল সে। তারপর নিজের এক হাত দিয়ে ইশারায় মেয়েটাকে নিচে নেমে যেতে বলল রৌদ্র। অরিনও মাথা নাড়িয়ে চলে যায় সিঁড়ি ভেঙে। অরিন চলে যেতেই রৌদ্র হালকা গলা খাকারি দিয়ে ওঠে। পরনের পাঞ্জাবিটার কলার ঠিক করতে করতে জোর গলায় বলে, বেরিয়ে আয়, ও চলে গেছে। কথাটা শেষ হবার পরমুহূর্তে সামনের করিডোর সংলগ্ন একটি দেয়ালের আড়াল থেকে বেরিয়ে আসে অনিক। চোখে মুখে তার রাজ্যের লজ্জার আভাস। সে কেমন ছুটে এসে বলল, এতক্ষণ ধরে ভেতরে ছিলে? হুট করে কেউ যদি এসে পড়ত তখন? রৌদ্র বাঁকা হাসল। অনিকের কাঁধ চাপড়ে বলল, তুই থাকতে অন্য কেউ কেন আসত? তোকে কিসের জন্য পাহারা দিতে রেখেছিলাম তাহলে? অনিক দৃষ্টি সরায়। অন্যদিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, অবশেষে পাহারাদার অবধি বনে গেলাম। রৌদ্র কান খাড়া করে শুনল কথাটা। পরক্ষণেই ঠোঁট কামড়ে হাসে সে। অনিকের নাদুস নুদুস গাল দুটোর একটা টেনে দিয়ে বলে, বোন আর ভগ্নিপতির জন্য এটুকু তো করাই যায় সম্বন্ধী সাহেব। এতক্ষণ কোথায় ছিলে তোমরা? কবির সাহেবের কথায় থমকে দাঁড়ায় রৌদ্র আর অনিক। এরূপ কথায় দুজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল কিয়তক্ষণ। পরক্ষণেই রৌদ্র আগ বাড়িয়ে বলল, রেহানের সঙ্গে ছিলাম। ওর একটা জরুরি বিষয়ে ডিসকাস করার কথা ছিল তাই গিয়েছিলাম।
কবির সাহেব গম্ভীর মুখে তাকিয়ে রইলেন ছেলের দিকে। কপালে ইতোমধ্যেই দু-তিনেক ভাঁজ পড়েছে তার। মুখাবয়বে স্পষ্ট ফুটে উঠেছে অবিশ্বাসের ঝলক। হয়তো ছেলের বলা কথাগুলো মোটেও বিশ্বাসযোগ্য মনে হয়নি তার। কিন্তু এ মুহূর্তে তিনি খুব একটা কথা বাড়ালেন না এ বিষয়ে। মেয়ের শ্বশুর বাড়িতে এসে থোড়াই নাসিন ক্রিয়েট করবেন তিনি। কবির সাহেব গম্ভীর মুখ করে চলে গেলেন অন্যদিকে। এদিকে তার চলে যাবার পথে ভীতু দৃষ্টিতে তাকিয়ে রইল অনিক। রৌদ্রের হাতের কনুই চেপে ফিসফিস করে বলল, ভাইয়া, বড় আব্বু কি কিছু টের পেল নাকি? রৌদ্র এমনটাই ভাবছিল মনে মনে। কেন যেন তারও এখন বাবার ভাবভঙ্গি খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। সে অনিকের কথার প্রত্যুত্তর না করে অন্য প্রসঙ্গ টানল। বলল, ওসব নিয়ে তোর ভাবতে হবে না। চল। আসসালামু আলাইকুম। কেমন আছেন জনাব? কথা বলার এক পর্যায়ে পেছনে থেকে ভেসে আসা এহেন সম্বোধনে কথা থামালেন ওসমান শিকদার, রেহানের বাবা। তিনি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন। পরক্ষণেই সম্মুখে দাঁড়ানো ব্যক্তিকে দেখে আপ্লুত কণ্ঠে বললেন, তুই এতক্ষণে আসার সময় হলো তোর? বিয়েতেও এলি না, ইভেন আজকেও এসেছিস কতটা লেট করে। বলি হায়, আমার ছেলেটা কি তোর এতটাই পর হয়ে গেল? বন্ধুর মুখে এমন কথা শুনে সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে নাকচ করলেন শাহানুর। বন্ধুকে শুধরিয়ে দিয়ে বললেন, আরে না না, কি বলছিস এসব? তুই ভুল ভাবছিস। রেহানকে আমি আগেও নিজের ছেলের মতন না, বরং নিজের ছেলেই ভাবতাম। এবং এখনও তাই ভাবি। আসলো তুই তো জানিস, কিছুদিন আগেই কত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে উঠলাম। এরই মধ্যে আবার একটা জরুরি কাজের সূত্রে ঢাকার বাইরে ছিলাম এতদিন। এই তো কালকেই ফিরলাম ঢাকায়। তাছাড়া তুই ভাবলি কিভাবে? আমার রেহানের বিয়ে হচ্ছে আর আমি এমনি এমনি কোনো কারণ ছাড়া বিয়েটা মিস করব? আমাকে কি এতটাই পর মনে করিস তুই? এই খবরদার ইডিয়ট। আমার কথা আমাকেই রিটার্ন করবি না বলে দিলাম। বন্ধুর কথায় গালভর্তি হাসি দিলেন শাহানুর। এগিয়ে এসে জড়িয়ে ধরলেন ওসমানকে। পিঠ চাপড়ে ফিসফিস করে বললেন, ওজনটা মনে হয় বেড়েছে কিছুটা। কি ব্যাপারটা কি? ওসমান শিকদার দীর্ঘ হাসলেন। শাহানুরের সঙ্গে কোলাকুলি শেষে তার কাঁধে হাত রেখে আপ্লুত কণ্ঠে বললেন, আর বলিস না। ছেলের বিয়ে উপলক্ষে খেতে খেতে এই অবস্থা। আচ্ছা, এসব নিয়ে পরে আলোচনা করব, আগে বল ভাবি কোথায়? আর বাচ্চারা? ওরাই বা কই? শাহানুর এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে পরিবারকে খুঁজলেন। কিয়তক্ষণ বাদে অদূরেই তাদেরকে সায়মা খাতুনের সঙ্গে কথা বলতে দেখে ওসমান সাহেবকে সেদিকে হাতের ইশারা তাক করে দেখালেন। ওই যে ভাবির সাথে কথা বলছে দাঁড়িয়ে। ওসমান শিকদার দেখলেন তাদের। পরক্ষণেই নিজ থেকে এগিয়ে এলেন তাদের কাছে। এসেই মুখে একটা চমৎকার হাসি টেনে বলেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমরিন বেগম মুখ তুলে চাইলেন। পরক্ষণেই মুখে মুচকি হাসি টেনে বললেন, ওয়ালাইকুমুস সালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ওসমান শিকদার মাথা নাড়িয়ে বললেন, বেশ ভালো। আচ্ছা, এদিকে কথা বলা শেষ হয়েছে আপনাদের? তাহলে চলুন, আমার বেয়াই বাড়ির লোকেদের সঙ্গে কথা বলবেন, পরিচয় হবেন এখন। এহেন কথায় সহসা হাসি মুখটা থমথমে হয়ে আসে আমরিন এবং শাহানুরের। ওসমান শিকদার না জানলেও তারা তো জানে, এ মুহূর্তে এহসান বাড়ির সদস্যদের সামনে গেলে ব্যাপারটা ঠিক কতটা ভয়ঙ্কর হবে। এজন্যই তো তারা ইচ্ছে করেই রেহানের বিয়েতে এলো না। কিন্তু আজ কিভাবে না এসে থাকবেন তারা? শত হলেও রেহানের বাবার সঙ্গে শাহানুরের বন্ধুত্বটা যে বেশ পুরনো। সেই বাল্যকালের বন্ধু তারা। আমরিন আর শাহানুর যখন নতুন জায়গায় এসে সংসার পাতল তখন তো পরিবারের কেউই তাদের পাশে ছিল না। ছিল শুধু শাহানুরের প্রিয় এবং কাছের বন্ধু ওসমান শিকদার।
আমরিন বেগমকে এমনভাবে নিজের ভাবনায় মশগুল থাকতে দেখে ওসমান সাহেব ফের তাড়া দিলেন। কি হল? আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন যাওয়া যাক। আমরিন বেগম অসহায় দৃষ্টি ফেললেন স্বামীর পানে। হয়তো এরূপ দৃষ্টি দিয়েই বোঝাতে চান অনেক কিছু। শাহানুর বুঝলেন স্ত্রীর মনের ব্যাকুলতা। তিনি নিজ থেকে আগ বাড়িয়ে বললেন, ওসমান, বলছি এখন না হয় থাক। এখন তো তারা খাবার খাচ্ছে, মেবি পরে না হয় দেখা করে নেব কোনো এক সময়ে। ওসমান শিকদার মাথা নাড়িয়ে এক প্রকার গোধরে বললেন, পাগল তুই? আর কবে দেখা করবি? আমার প্রিয় বন্ধু হওয়া সত্ত্বেও এখনও আমার বেয়াই বাড়ির লোকেদের সঙ্গে দেখা করিসনি তুই, যেখানে তোর সবার আগে থাকার কথা ছিল। এহেন কথার পিঠে আর কিছু বলার মতো খুঁজে পেলেন না শাহানুর। তিনি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে অবশেষে সায় জানালেন বন্ধুর কথায়। তা দেখে অসহায় চোখে তাকিয়ে রইলেন আমরিন। ওসমান শিকদার হেসে ওঠে বলেন, চল তাহলে। বলেই তিনি শাহানুরের হাতটা ধরে এগিয়ে গেলেন কবির সাহেবদের নিকট। কবির সাহেব কথা বলছিলেন কারো সাথে। তখনই পেছনে থেকে ওসমান শিকদার তাকে ডেকে বললেন, ভাই সাহেব, এই দেখুন কাকে নিয়ে এসেছি। কবির সাহেব কথা থামিয়ে বেয়াইয়ের দিকে ঘুরে তাকালেন। পরক্ষণেই তার হাসি মুখটা পরিবর্তন হয়ে আসে। সেথায় নেমে আসে রাগান্বিত ভাব। ওসমান সাহেবের পাশে শাহানুরকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি সহ পুরো এহসান বাড়ির সকলেই বেশ অবাক হল। কিন্তু একেবারেই স্বাভাবিক রইল রৌদ্র আর তাশরিক সাহেব। তারা দুজনে আগে থেকেই জানত সবটা। তাশরিক সাহেব ভিড়ের মাঝে আর চোখে তাকালেন রৌদ্রের দিকে। পরক্ষণে ইশারায় কি যেন একটা বললেন, তা দেখে রৌদ্র মৃদু মাথা ঝাঁকায়। অদূরে দাঁড়িয়ে থেকে সবটাই পরখ করল অনিক। সে তৎক্ষণাৎ রৌদ্রের কাছে এসে ফিসফিসিয়ে বলল, রোদ ভাই, বাই এনি চান্স এমনটা যে হবে এটা কি তুমি আগে থেকেই জানতে? রৌদ্র সরু চোখে তাকায় অনিকের দিকে। তারপর অনিকের কাঁধে হাত রেখে বলে, এখন কিছু জানতে চাস না, চুপচাপ দেখে যা সবটা। অগত্যা এমন কথায় চুপ করে গেল অনিক। মাথায় তার ইতোমধ্যেই হাজারো প্রশ্ন কিলবিল করছে। যতক্ষণ না এই প্রশ্নের উত্তর পাবে, ততক্ষণ বোধহয় কিছুতেই শান্তি মিলবে না ছেলেটার। অন্যদিকে কয়েক জোড়া হতভম্ব দৃষ্টি ইতোমধ্যেই এসে জড়ো হয়েছে শাহানুর এবং আমরিন বেগমের ওপর। কবির সাহেবের পেছনে দাঁড়ানো বাড়ির বধূরা চকিত দৃষ্টিতে তাকিয়ে আছেন তাদের দিকে। প্রত্যেকের চোখই কেমন ছলছল করছে। হয়তো এতগুলো দিন পরে চোখের সামনে এমন হুট করে মানুষগুলোর দেখা মিলবে, এমনটা হয়তো কল্পনাও করেনি কেউ। সকলেই যখন নিজ ভাবনায় বিভোর, তখনই মুখ খুললেন ওসমান শিকদার। ভাই সাহেব, আপনাকে সেদিন বলেছিলাম না আমার খুব কাছের একজন বন্ধুর কথা? এই সে শাহানুর, মোহাম্মদ শাহানুর, প্রফেসর অফ ডুইট। তারপর আমরিন বেগমের দিকে ইশারা করে বললেন, আর উনি হচ্ছেন ওর মিসেস। জনাবা আমরিন শাহানুর। ওসমান শিকদারের এমন কথায় বুঝি বেশ অবাক হলেন সকলে। আমরিন এবং শাহানুরের সাথেও যে শিকদার পরিবারের এতেটা ঘনিষ্ঠতা থাকতে পারে, তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি তারা। কবির সাহেব গম্ভীর মুখে তাদের দিকে চেয়ে থেকে বললেন, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরে খুশি হলাম। আমরিন বেগম মনে মনে আহত হলেন। মুখে ফুটে উঠেছে তাচ্ছিল্যের হাসি। ভাবলেন, কি সুন্দর অপরিচিতদের মতো কথা বলছে তার বড় ভাইজান। হয়তো বেয়াইয়ের সামনে মুখ রাখতেই বাধ্য হয়ে কথা বলছেন, না হলে হয়তো কোনোদিন ফিরেও তাকাতেন না তিনি। এমন ভাবনা শুধু যে তার মনেই উত্থাপিত হয়েছে এমনটা কিন্তু নয়, শাহানুরও মনে মনে এটাই ভেবে বসেছেন। খানিকক্ষণ বাদে শাহানুরের কনুই চেপে ধরে হালকা গলায় ওসমান শিকদার বিড়বিড় করে বললেন, তোকে ভালোমন্দ জিজ্ঞেস করেছে, আর তুই এমন হা করে দাঁড়িয়ে আছিস কেন? কথা বল। তড়িৎ গতিতে মাথা নাড়িয়ে সায় জানায় শাহানুর।
হতবিহব্বলতায় ভুলেই বসেছিল সৌজন্য রক্ষার কথা। সে মৃদু গলা খাকারি দিয়ে চোখে থাকা চিকন চশমাটা আঙুলের ডগার সাহায্যে আরেকটু উপরে তোলে। পরক্ষণেই মুখে মেকি হাসিভাব টেনে বলে, ওয়ালাইকুমুস সালাম ভাই। আমিও বেশ আপ্লুত আপনার সঙ্গে পরিচিত হতে পেরে। কবির সাহেব মৃদু মাথা নাড়ায়। গম্ভীর মুখে চুপ করে রইলেন তিনি। ওসমান শিকদার তাদের সঙ্গে আরও কিছু কথা চালালেন। তখনই কেউ একজন তার উদ্দেশ্যে হাত ছুড়ে। ওসমান শিকদার মৃদু হেসে জবাব দেয়, আসছি ভাই। তারপর শাহানুরের দিকে তাকিয়ে বলেন, তুই কথা বল। আমি আসছি। অতঃপর শাহানুরকে রেখে চলে গেলেন তিনি। এদিকে তার চলে যাবার পর আমতা আমতা করতে লাগলো শাহানুর। কিছু একটা বলবে তার আগেই সামনে থেকে ভেসে আসে কবির সাহেবের গম্ভীর কণ্ঠ। আত্মীয়তার খাতিরে নয়, আমার মেয়ের শ্বশুরের কথায় কথা বলেছি। এটা যেন সবসময় মাথায় থাকে। কথাটা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালেন না তিনি। গটগট পায়ে জায়গা ত্যাগ করলেন। এদিকে মনক্ষুণ্ণ হলেন বাকিরা। জুবাইদা বেগম তো সেই কখন থেকে ছলছল চোখজোড়া দিয়ে তাকিয়ে আছেন ননদের দিকে। হয়তো এত সব ঝুট ঝামেলা না থাকলে এক্ষুনি বুকে জড়িয়ে নিতেন মেয়েটাকে। কিন্তু তা আর পারলেন কই? স্বামীর কথার পিঠে নাকচ করার ক্ষমতা আদৌ কি আছে তার? হেলো, হেলো, শুনতে পাচ্ছিস? আশেপাশে হওয়া কোলাহলের শব্দে ফোনের ওপাশ থেকে ভেসে আসা কোনো কথাই ঠিকভাবে শুনতে পাচ্ছে না ইফতি। সে ফোন কানে রেখেই চলে যায় খানিকটা দূরে। অতঃপর ফের কলে থাকা ব্যক্তির উদ্দেশ্যে বলতে থাকে, হেলো, এখন শুনতে পাচ্ছিস? কথা বলতে বলতে বাড়ির বা দিকে থাকা বড় সুইমিং পুলের পাশে এসে দাঁড়ায় ইফতি। পকেটে এক হাত গুজে অন্য হাতে ফোন ঠেকিয়ে রেখেছে কানের পাশে। কিয়তক্ষণ বাদে সেখানে ছুটে আসে এক ছটফটে স্বভাবের বাচ্চা মেয়ে, রিমি। তার পেছনে পেছনই ছুটে আসে আহিরা। রিমির হাতে আহিরার ফোন। রিমি দৌড়ে যাচ্ছে প্রাণপণে। তাকে ধরার জন্য তার পিছু পিছু ছুটছে আহিরা। কিছুক্ষণ দৌড়ানোর পর হাঁপিয়ে ওঠে আহিরা। সে রিমির উদ্দেশ্যে হাঁক ছুড়ে বলে, আর পারছি না রিমঝিম, প্লিজ এবার অন্তত দিয়ে দে। রিমি মোটেও শুনল না সে কথা। সে খিলখিল করে হেসে ওঠে বলে, কেন, কেন? এত তাড়াতাড়ি হার মেনে গেলে হবে? তুমি আমায় না ধরতে পারলে ফোন পাবে না কিন্তু। আহিরা হাত নাড়িয়ে না জানায়। অতঃপর হাঁপিয়ে আসা কণ্ঠে বলে, তুই জিতেছিস বাচ্চা, প্লিজ এবার দিয়ে দে। দুষ্ট রিমি আরেকটা দুষ্ট ফন্দি আটে। সে হাতে থাকা ফোনটা আহিরাকে দেখিয়ে ছুঁড়ে ফেলে উপরের দিকে। আহিরা হকচকিয়ে ওঠে। ছুটে এসে ফোনটা ক্যাচ করে ঠিকই, কিন্তু পা পিছলে যাওয়ায় পড়ে যেতে নেয় পুলে। মেয়েটা ভয়ে চোখমুখ কুঁচকে ফেলে মুহূর্তে। কিন্তু কিছু মুহূর্ত পেরিয়ে যাবার পরও নিজেকে কেমন ভাসমান টের পেয়ে পিটপিট করে চোখ মেলে সে। পরক্ষণেই নিজেকে ইফতির বাহুডোরে আগলে থাকতে দেখে চক্ষু ছানাবড়া হয়ে আসে তার। সে অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। হুট করে কি জানি তার কি হল। সে হাত বাড়িয়ে আলতো করে গাল ছুঁয়ে দিল ইফতির। এহেন কাণ্ডে ইফতি সরু চোখে তাকিয়ে রয় আহিরার পানে। হয়তো বোঝার চেষ্টা করছে মেয়েটার মাথার সমস্যাটা। আহিরা অবাক হয়ে বলে ওঠে, এটা সত্যিই আপনি? ইফতি এবার ভ্রু কুচকায়। মেয়েটাকে নিজের বাহুডোরে রেখেই মৃদু ঝাঁকিয়ে ওঠে সে। বলে ওঠে, মিস কি পাগল টাগল হয়ে গেলেন নাকি? নাকি আবার আগে থেকেই মাথায় এমন ডুয়েটটা তার ছেঁড়া ছিল?
এতক্ষণের হতবিহব্বলতা মুহূর্তেই কেটে যায় আহিরার। সে খেকিয়ে ওঠে তৎক্ষণাৎ। এই কি বললেন আপনি? আমার মাথার তার ছেঁড়া মানে? আপনি কোনো সাহসে আমায় পাগল বললেন? ইফতি নিজের কানে আঙুল চেপে ধরে, মুখ কুঁচকে বলে, মেয়ে মানুষ নিজের যায় অবস্থাতেও এত ঝগড়া করতে পারে? আপনাকে না দেখলে হয়তো জানতামই না ব্যাপারটা। কি? আপনি আমায় ঝগড়ুটে বললেন? এত বড় কথা! আপনাকে তো আমি। কি করবেন মিস? আদর করবেন? অবশ্য করতেই পারেন। কেননা আমার মতো এমন হ্যান্ডসাম একজনকে দেখলে যে কারোরই এমন ফিলিংস আসতে পারে। সো আই ওন্ট মাইন্ড। ক্ষেপে যায় আহিরা। রণচণ্ডী ভাব নিয়ে আবারও মুখ খুলবে তার আগেই ইফতি নিজের হাতের বাঁধনটা কিছুটা ঢিলে করে, আর সঙ্গেই মৃদু চেঁচিয়ে উঠে তার কলার চেপে ধরে আহিরা। হকচকিয়ে উঠে ছেলেটাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ভুলে। এহেন কাণ্ডে বুঝি নিজেই বোকা বনে গেল ইফতি। কই সে চেয়েছিল মেয়েটাকে একটুখানি ভয় দেখাবে, সেখানে এখন তো নিজের অবস্থাই করুণ হচ্ছে তার। মেয়েটার তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখা, মেয়েটার গায়ের উষ্ণতা সবটাই যেন নতুন ঠেকল তার কাছে। বুকের ভেতরটা হুট করে কেমন কেমন যেন করছে। এ আবার কি হচ্ছে তার সাথে? ইফতির এখন নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। সে বহু কষ্টে মেয়েটার পিঠ আঁকড়ে ধরে হিসহিসিয়ে বলে, মিস প্লিজ থামুন। আপনার এহেন স্পর্শ আমায় পেইন দিচ্ছে। থমকে যায় আহিরা। হতবুদ্ধির ন্যায় থেমে গেল সে। পরক্ষণেই নিজের অবস্থান যাচাই করে ছিটকে দূরে সরে আসতে গেলে আবারও তাকে নিজের সঙ্গে চেপে ধরে ইফতি। আহিরা ভরকে যায়। ইফতির ঘোলাটে চোখে দৃষ্টি রেখে লজ্জিত হয়ে বলে, সরি, প্লিজ নামিয়ে দিন আমায়। আমি আসলো। ইফতি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে নামিয়ে দেয় আহিরাকে। আহিরাও চটপট পায়ে চলে যেতে নেয় সেখান থেকে। কিন্তু তক্ষুনি পেছনে থেকে ভেসে আসে ইফতির অদ্ভুত শান্ত কণ্ঠ, মিস আহিরা। আহি চমকায়। পা দুটো থেমেছে প্রথম ডাকেই। সে দুরু বুকে পেছনে না তাকিয়েই সন্দিহান গলায় প্রশ্ন ছুড়ে, আপনি কিভাবে জানলেন আমি আহিরা? ইফতি অজান্তেই হেসে দেয় নিঃশব্দে। চোখ দুটো আকাশের দিকে তাক করে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে সে। পরক্ষণেই আহিরার উদ্দেশ্যে বলে, কি যেন কিভাবে জেনে নিলাম? মন থেকে এমনটাই মনে হলো তাই বলে ফেললাম। আহিরা মৃদু হাসল। সামনে এগোতে নিলেই পেছনে থেকে আবারও বাদ সাধল ইফতি। অতঃপর বলল, মিস আহিরা, এই ভুলটা আর কোনোদিন করবেন না যেন। আমি কিন্তু এতটাও ভালো মানুষ নই। থমকায় আহিরা। বুকটা কেমন হঠাৎ করেই ছলাৎ করে উঠল তার। সে কাপা কাপা গলায় কোনোমতে বলল, মানে? ইফতি এবার ধীর পায়ে এগিয়ে আসে। আহিরার ঠিক পেছনে দাঁড়িয়ে নিরেট কণ্ঠে বলে, বুদ্ধিমানকে ইশারাই যথেষ্ট মিস আহিরা। আশা করি আপনি অতটাও নির্বোধ নন। তারপর কি মনে করে যেন নিজে থেকেই আহিরার কানের কাছে মুখ নিয়ে আসে সে। ফিসফিস করে বলে, আই হোপ আমাদের আবারও দেখা হবে মিস। কেঁপে ওঠে আহিরা। কাপা কাপা হাতে খপ করে চেপে ধরে জামার একাংশ। আর কালবিলম্ব না করে সে তৎক্ষণাৎ ছুটে পালায় সেখান থেকে। তার ওমন ছুটে পালানো দেখে মুচকি হাসল ইফতি। নিজের করা এহেন কাণ্ডে নিজেই বড্ড অবাক হল সে। কই সে তো এমন ছেলে না, তাহলে আজ কেন মেয়েটাকে এমন লজ্জা দিল সে? কেন মেয়েটার লজ্জা রাঙা নতমুখ দেখে এতটা ভালো লাগল তার? আচ্ছা, সে কি এই ঝগড়ুটে মেয়েটার মায় পড়ছে ধীরে ধীরে? তবে কি আরেকটা নতুন আগুন লাগতে চলেছে এহসান বাড়িতে? এই যে ম্যাডাম, আপনি কি এভাবেই ভবঘুরের মতো ঘুরে যাবেন? নাকি খাবারও খাবেন? পেছনে থেকে ভেসে আসা রৌদ্রের ভারিক কি গলায় সেদিকে ফিরে অরিন।
এতক্ষণ সমবয়সী কতগুলো মেয়েদের সঙ্গে পরিচিত হয়ে বেশ ভালোই একটা আড্ডা জমিয়েছে অরিন। এই আড্ডায় বিভোর হয়ে সে তো ভুলেই বসেছিল খাওয়ার কথা। অবশ্য এরই মধ্যে অনিক তাকে বেশ কয়েকবার এসে জোর করে গিয়েছে খাবারের জন্য, কিন্তু মেয়েটা বুঝি ভাইয়ের সঙ্গে বড্ড আহ্লাদী। তাই তো প্রতিবার ভাইকে নয় ছয় বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে সে। এবার হয়তো অনিকই পাঠিয়েছে রৌদ্রকে। বেচারা হয়তো বুঝে গিয়েছে তার বনুকে ঠিক কিভাবে নিতে হবে। অরিন বসা ছেড়ে উঠে দাঁড়ায়। রৌদ্রকে কিছু বলতে যাবে তার আগেই রৌদ্র গম্ভীর গলায় শুধায়, আমি আপনার আহ্লাদী কথায় গলছি না ম্যাডাম। বেলা বাজে কয়টা সে খেয়াল কি আছে আপনার? কথা বললে কিংবা আড্ডায় বসলেই কি পেট ভরে যাবে আপনার? নিশ্চয়ই না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমার সাথে। অরিন মেকি অভিমানে গাল ফুলায়। রৌদ্রের দিকে ঠোঁট উল্টিয়ে তাকায় সে। তা দেখে রৌদ্র সঙ্গে সঙ্গে অন্যদিকে দৃষ্টি ঘোরায়। না, এই মেয়ে বুঝে গিয়েছে তার দুর্বলতা। আর কয়েক সেকেন্ড এই অভিমানিনীর দিকে তাকিয়ে থাকলে সেও নিশ্চয়ই অনিকের মতো আহ্লাদে ভেসে যাবে। না, এসব তো আর হতে দেওয়া যায় না। রৌদ্র অন্যদিকে তাকিয়ে থেকে খেকিয়ে ওঠে মৃদু ধমকে। এই তুই যাবি? নাকি কান ধরে নিয়ে যাব তোকে? হঠাৎ এহেন ধমকে খানিকটা কেঁপে ওঠে অরিন। মনে জমে থাকা মৃদু অভিমান এবার হয়ে ওঠে বেশ তীব্র। মনে মনে বেশ অবাক লাগল তার এটা ভেবে, কিছুক্ষণ আগেই এই মানুষটা কি সুন্দর মধুর কণ্ঠে কথা বলেছে, আর এখন ঘণ্টা পেরোতেই ভালোবাসা ফুরুত। অরিন গাল ফুলিয়ে গটগট পায়ে রৌদ্রকে পাশ কাটিয়ে চলে যায় বাইরের প্যান্ডেলের দিকে। তার চলে যাওয়ার পথে আর চোখে তাকিয়ে রইল রৌদ্র। পরক্ষণেই আঙুলের ডগায় কপাল চুলকে বিড়বিড়িয়ে বলে, খাইছে আজকে। এবার তোর কি হবে রে রৌদ্র? বউজান তো নিশ্চিত রেগেমেগে বোম হয়ে গেছে। না জানি কখন কিভাবে ফেটে পড়ে আল্লাহ মালুম। ও খোদা, এ যাত্রায় বাঁচিয়ে দাও। চলবে ইনশাআল্লাহ।